ওকে, কে কে জয়েন করছিস? মারিয়া আছিস, সুরজ আছিস? সাউন্ড শোনা যাচ্ছে রে? সমস্ত কিছু ঠিকঠাক? ওকে। তোদের পূজা কেমন কাটলো সবার? ওকে, চল তাহলে স্টার্ট করি। সব শোনা যাচ্ছে? সাউন্ড ঠিক আছে? সুরজ? ওকে, চল তাহলে শুরু করি আমি। এতদিন তোদের ক্লাস গুলো হইলো না, কারণটা আমি মাঝখানে একটু পুজোর পর অসুস্থ হয়ে গেছিলাম, নার্সিং হোমে ভর্তি ছিলাম এই কয়েকদিন, তার জন্য একটু ক্লাস ক্লাস নিতে পারিনি, ঠিক আছে? সো এখন রেগুলার হবে, সপ্তাহে 3 দিন, সিলেবাস কিছুদিনের মধ্যে শেষ হবে। তাড়াতাড়ি পরে এসটিআরটা শেষ করে দিই, তারপরে একটা একটা করে শেষ করে দেবো। ওকে, ফ্লুইড মেকানিক্স, তারপরে ক্লাসিক্যাল মেকানিক্স যেগুলো আছে শেষ করে দেবো, কয়েকদিনের মধ্যেই শেষ হবে। তো আমাদের লাস্ট লেকচারে আমরা কি করছিলাম বলতো? মাইকেলসন মোরলে এক্সপেরিমেন্ট। মাইকেলসন মোরলে এক্সপেরিমেন্ট থেকে একটা জিনিস আমরা, ইম্পর্টেন্ট জিনিস শেষে আমরা দেখছিলাম যে আমরা নেগেটিভ রেজাল্ট পাইছিলাম। নেগেটিভ রেজাল্ট ইন দ্য সেন্স আমরা কি পাইছিলাম? ভি এর মান 0 পাইছিলাম। আর ভি কি ছিল? ভি ছিল হচ্ছে রিলেটিভ ভেলোসিটি বিটুইন আর্থ এন্ড দ্য ইথার মিডিয়াম। আর ইথার মিডিয়াম আমরা একটা কনসেপ্ট ধরে নিছিলাম, যে মিডিয়ামটা কি ছিল? একটা অ্যাবসুলেট মিডিয়াম, মানে যেখানে সমস্ত কিছু কি থাকবে? হচ্ছে অ্যাবসুলেট থাকবে, বা হচ্ছে ঠিকঠাক থাকবে। ওই মিডিয়ামটার ভেলোসিটি কত হচ্ছে? 0 আসছে। তারপরে আমরা কনক্লুড করছিলাম যে ইথার মিডিয়াম বলে কিছু মিডিয়াম থাকে না। ওকে, সো এর পরবর্তীতে কেমন করে ফিজিক্সটা আগাইলো আমরা ওইটা এরপরে আমরা ডিসকাস করব। তো অনেকদিন পর ক্লাস হচ্ছে, তার জন্য আমি কি করি, তোদের এসটিআরটাকে পুরো একবার সামারি করে দেই, মানে গল্পের আকারে বলি যে কেমন করে আমরা এসটিআরটা পড়তেছি, কিসের জন্য, কেমন করে থিওরিটিক্যালি আগাচ্ছে, ঠিক আছে? হিস্টোরিক্যাল ইভেন্ট গুলা কি কি হয়েছে। সো প্রথম থেকে যদি বলি, আমরা এসটিআর অর্থাৎ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়া শুরু করলাম কিসের জন্য? মানে আপেক্ষিক গতির জন্য, বা লাইটের স্পিডের সঙ্গে যখন সামঞ্জস্য রেখে বিভিন্ন পড়াশোনা আমরা শুরু করতে যাচ্ছিলাম, তার জন্য আমরা এসটিএস শুরু করলাম। এবার এসটিএস শুরু করতে গিয়ে আমরা প্রথমে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখছি, যে ফ্রেম অফ রেফারেন্সের দরকার পড়ে। অর্থাৎ যখনই আমরা কি করতেছি, ফ্রেম অফ রেফারেন্স গুলা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আমাদের অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। অমনই ফ্রেম অফ রেফারেন্স, দুইটা ফ্রেম অফ রেফারেন্স আমরা দিছিলাম। একটাকে বলছিলাম ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, একটা বলছিলাম নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আর আমাদের যে এসটিআর আছে, এসটিআরটা পুরা ডিপেন্ড করতেছে বা হচ্ছে তৈরি হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স এর রেসপেক্টে। ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কি? যেখানে বাইরে থেকে যদি আমরা কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, তাহলে ওইটার অ্যাক্সিলারেশন কত হয়? 0 হয়। এটা আমরা পড়ছি। এবার এই ইনার্শিয়াল ফ্রেমের মধ্যে একটা ইনার্শিয়াল ফ্রেম তাহলে কাকে বললাম? যার মধ্যে বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই না করলে অ্যাক্সিলারেশন কি হবে? 0 হবে। এটা অবধি আমরা পড়ছি। পড়ার পর আমরা দেখলাম যে একটা ফ্রেম থেকে আর একটা ফ্রেমের ট্রান্সফরমেশনের জন্য আমরা একটা ট্রান্সফরমেশন ইকুয়েশন লিখলাম, যেটাকে আমরা বলি গেলিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশন। ওকে, গেলিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশন আমরা পড়ছি। এবং গেলিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশনে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস দেখছিলাম। যেমন কি হচ্ছিল, এস ফ্রেম নিছিলাম আর এস প্রাইম ফ্রেম নিছিলাম। মনে করা দিই তোদের একটু, একটা এস ফ্রেম নিছিলাম আর একটা নিছিলাম হচ্ছে এস প্রাইম ফ্রেম নিছিলাম। তো এস ফ্রেম আর এস প্রাইম ফ্রেমের মধ্যে যখনই নিছিলাম, এটা যদি ভি ভেলোসিটিতে, ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট ভেলোসিটিতে কি করতেছিল? মুভ করতেছিল। এবার মুভ করার জন্য যদি এক্স অ্যাক্সিসে মুভ করে, তাহলে আমাদের আসলে এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি, ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই, জেড প্রাইম ইকুয়াল টু আসছিল হচ্ছে জেড। এটা হলো গেলিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশন। তারপরে বলছিলাম ভেলোসিটি ট্রান্সফরমেশন ইকুয়েশনের ক্ষেত্রে একটা জিনিস দেখছিলাম, ভিএক্স প্রাইম ইকুয়াল টু হচ্ছে ভিএক্স মাইনাস ভি, তারপরে ভিওয়াই ইকুয়াল টু ভিওয়াই, ভিওয়াই প্রাইম ইকুয়াল টু ভিজেড প্রাইম ইকুয়াল টু ভিজেড। তারপরে এইটা পাচ্ছিলাম গেলিলিয়ান ভেলোসিটি ট্রান্সফরমেশন ইকুয়েশন। এবং অ্যাক্সিলারেশন ট্রান্সফরমেশন ইকুয়েশন এটা পাইছিলাম, ax prime equal to x, ay prime equal to ay, az prime equal to az। ওকে, এটা কেন বলতেছি বুঝবি একটু করে, পুরো সামারিটা দরকার, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে লেকচারটা। ওকে, তাহলে এটা পাইছিলাম। সো এইখানে আমরা একটা জিনিস দেখছি, যে একটা ফ্রেমের রেসপেক্টে যদি আরেকটা ফ্রেম মুভ করে কনস্ট্যান্ট ভেলোসিটিতে, এটাও ইনার্শিয়াল ফ্রেম, এটাও ইনার্শিয়াল ফ্রেম, একটা রেসপেক্টে যদি একটা মুভ করে, তখন এটার
যে ডিরেকশনে মুভ করতেছে তার অ্যালঙ্গে কি হচ্ছে, ওটার ভেলোসিটি চেঞ্জ হয়ে যায়। এবার কিন্তু যখনই আমরা কি করছিলাম, ম্যাক্সওয়েলস এর ইলেকট্রোম্যাগনেটিক ইকুয়েশন সলভ করলাম, সলভ করে আমরা ইলেকট্রোম্যাগনেটিক থিওরির কি দেখলাম বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি পাইলাম, সেই ভেলোসিটির মান আসলো ভি ইকুয়াল টু আসলো হচ্ছে 1/√, এপসিলন 0 মিউ 0, যার মান আসে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, যাকে আমরা ভেলোসিটি অফ লাইট ইন ফ্রি স্পেস বলে থাকি। ওকে, তো এইটা কিসের আসলো, ভেলোসিটি অফ ইএম ওয়েভ। ওকে, ইএম ওয়েভের ভেলোসিটি আসলো। এবার আমাদের তখন কোশ্চেন হইল যে ইএম ওয়েভের ভেলোসিটি যদি সবখানে এইটা হয়, যেটার মান কনস্ট্যান্ট হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে একটা আমরা এইখানে যে কথাটা বললাম, একটা ইনার্শিয়াল ফ্রেমের রেসপেক্টে আরেকটা ইনার্শিয়াল ফ্রেম যদি ভি ভেলোসিটিতে যায়, তাহলে ভেলোসিটি কি হবে, চেঞ্জ হবে, ভেলোসিটি চেঞ্জ হওয়ার কথা। কিন্তু দেখলাম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি সব ফ্রেমের ক্ষেত্রে কি আছে, কনস্ট্যান্ট আসে। তারপরে দুইজনের কি লাগে গেল, যুদ্ধ লেগে গেল। কি কি যুদ্ধ লাগলো, হেলজিয়ান ট্রান্সফরমেশন বলে একটা ইনার্শিয়াল ফ্রেমের রেসপেক্টে আরেকটা ইনার্শিয়াল ফ্রেম যদি কনস্ট্যান্ট ভেলোসিটি মুভ করে, তাহলে মুভ করার অ্যালঙ্গে কি হবে, ভেলোসিটি চেঞ্জ হবে। কিন্তু ইএম ওয়েভ বলে না, আমার ভেলোসিটি সব ইনার্শিয়াল ফ্রেমে কি হবে, সেম হবে। ওকে, এইটা বললো হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কিন্তু অপরদিকে গেলিলিয়ান ট্রান্সফরমেশন বলে যেহেতু অ্যাক্সিলারেশন সেম আছে, তাহলে নিউটনস ইকুয়েশন F = ma আর F প্রাইম = ma প্রাইম, এই দুটোই কি হচ্ছে সেম, কারণ a প্রাইম = a সমান হয়। এখান থেকে আমরা কি পাইছিলাম, a = a প্রাইম পাইছিলাম। অর্থাৎ গেলিলিয়ান ট্রান্সফরমেশন বলে যে আমার অনুযায়ী নিউটনস ল ইনভেরিয়েন্ট আন্ডার গেলিলিয়ান ট্রান্সফরমেশন। তাহলে নিউটনস লটা কি ছিল, যে ইনভেরিয়েন্ট ছিল আন্ডার গেলিলিয়ান ট্রান্সফরমেশন। এবং তখন একটা কথা বলছিল যে একটা ইনার্শিয়াল ফ্রেমে যদি কোনো ফর্মুলা ভ্যালিড হয়, বাকি সমস্ত ইনার্শিয়াল ফ্রেমে কি হবে, সব ওই ফর্মুলাগুলো কি হবে, ভ্যালিড হবে। অর্থাৎ এইখানে যদি F = ma ভ্যালিড হয়, এইখানেও ওই ফর্মুলাটাই ভ্যালিড হবে। এই দিকে আরো কোনো ফ্রেম থাকলে ওই ফ্রেমগুলোও তো কি হবে, হচ্ছে ভ্যালিড হইতে থাকবে। যেমন তুই পৃথিবীতে একটা এক্সপেরিমেন্ট করিস, এক্সপেরিমেন্টটা যে সূত্র দিয়ে করতে পারবি, ওই সূত্রটাই চাঁদেও এক্সপেরিমেন্ট করার সময় কি হচ্ছে, সেম সূত্র ইউজ করতে পারবে। ওকে, এটাই ছিল আমার যে প্রিন্সিপাল অফ রিলেটিভিটি। অর্থাৎ একটা ইনার্শিয়াল ফ্রেমে কোনো সূত্র ঠিক থাকলে ওই ফর্মুলাটা বাকি ইনার্শিয়াল ফ্রেম গুলাতে কি থাকবে, ঠিক থাকবে। ওকে, এবার কথা এটা যদি হয়, তাহলে ইএম ওয়েভের একটা প্রবলেম হয়। ইএম ওয়েভ কি করতেছে, গেলিলিয়ান ট্রান্সফরমেশনকে মানতেছে, কিন্তু নিউটনস ইকুয়েশন কি করতেছে, গেলিলিয়ান ট্রান্সফরমেশনকে মানতেছে। তখন আমরা ঠিক করলাম যে আমরা হয়তো কিছু ভুল করতেছি, আমাদের যে ইনার্শিয়াল ফ্রেমের কথা বলতেছি, ইনার্শিয়াল ফ্রেম বলতে হয়তো কিছু ভুল করতেছি। তখন সায়েন্টিস্ট গুলো ঠিক করলো যে দেখো, ইনার্শিয়াল ফ্রেম বলতে ভুল করার কিছু নাই, আমাদের এমন একটা ফ্রেম আছে যে ফ্রেমটা অ্যাবসলিউট রেস, ওইটাই একমাত্র অ্যাবসলিউট ইনার্শিয়াল ফ্রেম। ওইখানে সমস্ত কিছু, সব সূত্র কাজ করবে, ওইখানে সমস্ত কিছুর ভেলোসিটি এটা সমান হবে। ওই ফ্রেমটার নাম দিলাম আমরা ইথার মিডিয়াম। এবার ইথার ফ্রেম বা ইথার মিডিয়াম। ওকে, এবার সায়েন্টিস্ট গুলো কত বছর ধরে ইথার মিডিয়ামকে খোঁজার চেষ্টা করলো। এবার এই ইথার মিডিয়াম খুঁজতে খুঁজতে একটা ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট করলো, সেটা হচ্ছে মাইকেলসন এন্ড মোরলে একটা এক্সপেরিমেন্ট করে, যেটাকে কি বলি আমরা, মাইকেলসন মোরলে এক্সপেরিমেন্ট। মাইকেলসন মোরলে এক্সপেরিমেন্ট করলাম, করার পর একটা ইম্পর্টেন্ট জিনিস পাইলাম যে ওইখানে কোনো ইথার মিডিয়ামই নেই। কারণটা ওইখানে আসছিল ভি এর মান 0 আসছিল। আর ভি কি ছিল, ভি ছিল হচ্ছে ওইখানে যে ভি এর মান বলতেছি, ভি ছিল ধরে এটা যদি ইথার মিডিয়াম হয় আর এটা যদি পৃথিবী হয়, এই ইথার মিডিয়ামের সাপেক্ষে পৃথিবীর ভেলোসিটি ছিল কি, আর এটার মান কত আসলো, 0 আসলো। এটা আমরা এক্সপেরিমেন্ট করে পাইছি। অর্থাৎ এই যে 0 পাইলাম, তখন এই এক্সপেরিমেন্টটাকে কি বললাম আমরা, নাল এক্সপেরিমেন্ট। ক্লিয়ার হয়েছে? এবার দেখ, যখনই 0 পাইলাম, অর্থাৎ ইথারের রেসপেক্টে পৃথিবীর ভেলোসিটি নেই, তার মানে আমরা কি বলতে পারি, ইথার মিডিয়ামেই নেই। ওকে,
সো আমরা মাইকেলসন মোল্লে এক্সপেরিমেন্ট থেকে কনক্লুড করলাম যে ইথার মিডিয়াম বলে কোনো মিডিয়াম থাকে না। ক্লিয়ার আছে? এইটা আমাদের লাস্ট ক্লাস অব্দি ছিল যে ইথার মিডিয়াম বলে কোনো মিডিয়াম থাকে। এবার যদি ইথার মিডিয়াম না থাকে তাহলে কি কি করতে লাগবে, তাহলে এই জিনিসটা আবার কি করে ভাবতে লাগবে, এই জিনিসটাই আজকে ক্লাসে আমরা বুঝবো। দেখ এইখান থেকে তাহলে নতুন করে ভালো করে শোনার চেষ্টা করো। ওকে, ইথার মিডিয়াম নাই, তখন সায়েন্টিস্ট গুলো বললো ঠিক আছে ইথার মিডিয়াম নাই তো কোনো প্রবলেম নেই, আমাদের প্রিন্সিপাল অফ রিলেটিভিটিটা কি আছে, ঠিক আছে। প্রিন্সিপাল অফ রিলেটিভিটি ঠিক আছে মানে কি, মানে বলে যে যে কোনো ইনার্শিয়াল ফ্রেমে যে কোনো ফর্মুলা, যদি একটা ফর্মুলা বের করিস ওই ফর্মুলা সবগুলো ইনার্শিয়াল ফ্রেমে কি হবে, ঠিকঠাক থাকবে। ওকে, এবং লাইটের ভেলোসিটি কি হবে, যে শূন্য মাধ্যমে কি হবে, যে সবসময় এইটাই থাকবে। এই অনুযায়ী কি হয়, পরবর্তীতে রিলেটিভিটির কয়টা পস্টুলেটস আছে, দুইটা পস্টুলেটস আছে। সো আমরা পুরো জিনিসটা দেখি আগে, বলে এটা জিরো আসলো, জিরো আসার জন্য কি হলো, তারপরে বাকিটা আমরা শুরু করতেছি। ঠিক আছে, চল খাতা নিয়ে বসে যান, খাতা নিয়ে ভালো করে এখন আমি লেখাচ্ছি, লেখো। তো যে কথাটা বললাম এটা লিখে দিয়ে, তাহলে তোদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। লেখ, the negative result of Michelson-Morley suggests that the negative result of Michelson-Morley experiment suggests that the value of V equal to 0. That is, there is no relative velocity between ether medium and R. So we can say that there is no such absolute বা ইথার ফ্রেম। আমরা ইথার ফ্রেমটারই কথা বললাম, এটাই বললাম যে দেয়ার ইজ নো সাচ অ্যাবসলিউট ফ্রেম। ওকে, লেখে নেই। তাহলে দেখ যদি ফ্রেমটাই না থাকে, আমরা শুরু করছিলাম কিসের জন্য, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি সি ইকুয়াল টু এটা আসছিল। এবার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন অনুযায়ী ভেলোসিটি কি হতো, ডিফারেন্ট ডিফারেন্ট হতো। তাহলে কি বলতে পারি, যে এই কথাটাকে অন্যভাবে কি বলতে পারি, যে শূন্য মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি কি হবে, কনস্ট্যান্ট হবে। ওকে, এটা কথা বলতে পারি যে এটা ঠিকই আছে, ভেলোসিটি কনস্ট্যান্টই আছে। ওকে, তাহলে in the other words we can say that velocity of light মানে ये wave, okay, in vacuum is constant.
ওকে, ইজ কনস্ট্যান্ট। in all inertial frame of reference. Okay. তাহলে দেখ ভেলোসিটি যদি সব ইনার্শিয়াল ফ্রেমে সেম থাকে, তার মানে কোন ইনার্শিয়াল ফ্রেম মোশনে আছে আর কোনটা রেস্টে আছে এগুলোর উপরে ডিপেন্ডই করতেছে না। ওকে, তার মানে অবজারভার কোন ফ্রেমে বসে আছে এটার উপর কি করতেছে না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি ডিপেন্ডই করতেছে না, যেটা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে ডিপেন্ড করে। কিন্তু এইখানে দেখলাম কি হচ্ছে, ওটা ডিপেন্ডই করতেছে। ওকে, সো velocity of light velocity of light does not depend on observation frame, অর্থাৎ অবজারভার কোন ফ্রেমে বসে আছে তার উপর ডিপেন্ডই করতেছে না, এটা সবসময় কি থাকতেছে, কনস্ট্যান্ট থাকতেছে। ওকে, ক্লিয়ার আছে? সো তার মানে কি বলতে পারি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন কি করতেছে না, ভ্যালিড করতেছে না। ওকে, তো ইএম ওয়েভ does not valid Galilean transformation equation. Transformation equation. Okay. এবার একটা জিনিস বুঝতে হবে যে আমি এই যে কথাটা বললাম, এদিকে শুনে দেখ একটু, যে কি বললাম, সো ভেলোসিটি অফ লাইট ডাজ নট ডিপেন্ড অন অবজারভেশন ফ্রেম, মানে আর একটা বললাম যে সব ইনার্শিয়াল ফ্রেমে কি থাকবে, ভেলোসিটি সেম থাকবে। এইটাই কি ছিল বলতো, প্রিন্সিপাল অফ রিলেটিভিটি। প্রিন্সিপাল অফ রিলেটিভিটি আমরা কি বলছিলাম, যে যে কোনো ফর্মুলা যে কোনো ইনার্শিয়াল ফ্রেমে কি হবে, সেম হবে। তার মানে এ প্রিন্সিপাল অফ রিলেটিভিটি কে স্যাটিসফাই করলো, কিন্তু গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন কে স্যাটিসফাই করলো না। ওকে, বাট it satisfies the principle of relativity. তাহলে প্রিন্সিপাল অফ রিলেটিভিটি কি করলো, স্যাটিসফাই করলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ক্লিয়ার আছে? এবার শোন একটু, এইবার ভালো করে শোন। তাহলে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা এমন একটা ইন্টারেস্টিং জিনিস আসলো, বা লাইট একটা এমন ইন্টারেস্টিং জিনিস আসলো যেটা একটু বোঝার চেষ্টা করে, এবং এইখান থেকে আমরা অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস বের করবো। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা লাইট কি করে প্রিন্সিপাল অফ রিলেটিভিটি কে ভ্যালিড করতেছে, কিন্তু গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন কে ভ্যালিড করতেছে না। অর্থাৎ এবং এটাও দেখলাম যে এর ভেলোসিটি ভ্যাকুয়ামে কত হয়, লাইটের ভেলোসিটি সমান হচ্ছে। ওকে, এটা কনস্ট্যান্ট থাকতেছে। এবার এইখান থেকে একটা জিনিস শোন, যে কি এমন কি হইল যে জিনিসটা প্রিন্সিপাল অফ রিলেটিভিটি কে ভ্যালিড করতেছে কিন্তু গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন কে ভ্যালিড করতেছে না। তার জন্য তখন আমাদের নতুন একটা ট্রান্সফরমেশন ইকুয়েশনের দরকার পড়ে, যে ট্রান্সফরমেশন ইকুয়েশনটার নাম হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন। এই জায়গাটা ভালো করে বুঝ, প্রিন্সিপাল অফ রিলেটিভিটি কে ভ্যালিড করতেছে ইএম ওয়েভ, কিন্তু গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন কে ভ্যালিড করতেছে না। তখন সায়েন্টিস্টগুলো ঠিক করলো যে হয়তো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের মধ্যে কিছু ভুল আছে, বা ওকে একটু মডিফাই করা দরকার। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনকে ডাইরেক্ট ভুল বলতে পারবি না, ডাইরেক্ট ভুল বললে কিন্তু নিউটনস লর প্রবলেম হয়ে যাবে, কারণটা নিউটনস ল ইনভেরিয়েন্ট আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। এই জায়গাটা ভালো করে বুঝিস যে নিউটনস ল কি হচ্ছে, নিউটনস ল F equal to ma, এটাই ইনভেরিয়েন্ট আন্ডার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। ওকে,
ওকে, কারণটা হচ্ছে a প্রাইম ইকুয়াল টু a পার সি। তো ডাইরেক্ট তুই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন কি ভুল বলতে পারবি না, ভুল বলতে তখন হচ্ছে নিউটন সোলার প্রবলেম হয়ে যায়। সো সায়েন্টিস্টরা বললো যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনকে হয়তো মডিফাই করতে লাগবে, কিছু একটু মডিফাই করার দরকার আছে। ওই মডিফাইড ফর্মটার নাম দিলাম আমরা হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন। তাহলে লরেন্স ট্রান্সফরমেশনে কি হবে, যে প্রিন্সিপাল অফ রিলেটিভিটি ঠিক থাকবে এবং ওইখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি কিসের সমান হবে, লাইটের ভেলোসিটির সমান হবে। সো এই দুটো জিনিসকে আমরা যদি কনসিডার করি যে প্রিন্সিপাল অফ রিলেটিভিটি ঠিক আছে এবং লাইটের ভেলোসিটি ভ্যাকুয়ামে কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, ওটার মানেই হচ্ছে সর্বোচ্চ মান। এই দুটাকে যদি কনসিডার করি তাহলে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের একটা মডিফাইড ফর্ম পাবো, যেটাকেই বলি আমরা হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন। এবং পরবর্তীতে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখবো যে লরেন্স ট্রান্সফরমেশন থেকে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে যাওয়া যায়, ওটার একটা প্রোভাইডেড আছে, একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা আমরা একটু পর দেখবো। ওকে, সো আমি এখানে দুইটা কথা বললাম, একটা হচ্ছে প্রিন্সিপাল অফ রিলেটিভিটিকে ফলো করবে, আর একটা হচ্ছে এর ভেলোসিটি ভ্যাকুয়ামে কি থাকবে, হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। এই দুটো জিনিসকে, যে দুটো জিনিস বললাম, একেই বলা হয় পস্টুলেটস অফ এসটিআর বা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। ঠিক আছে, তাহলে এইবার থেকে আমরা শুরু করি পস্টুলেটস অফ এসটিআর। ওকে, তো এই দুটো ইম্পর্টেন্ট জিনিস। ওকে, পস্টুলেটস অফ এসটিআর। ওকে, তাহলে এক নাম্বার পস্টুলেটস কি বললাম, প্রিন্সিপাল অফ রিলেটিভিটি। তাহলে all laws of physics, physics এর যতগুলা লস আছে, ওকে, same form in all inertial frame of references. Okay, তাহলে সবগুলো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে কি হবে, সেম থাকবে। That is known as principle of relativity. এবার হচ্ছে দুই নম্বর, the speed of light is constant in vacuum. In every inertial frame. Okay, clear? সো এইটা গেল আমাদের পস্টুলেটস অফ এসটিআর, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। সো এখন আমাদের যেটা করতে লাগবে, এই পস্টুলেটস কে কেন্দ্র করে আমাদের লরেন্স ট্রান্সফরমেশনকে ডেসক্রাইব করতে লাগবে। অর্থাৎ দেখ এই পস্টুলেটস দুটোই কি করতেছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ফলো করতেছে, কিন্তু গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনকে ইনভেরিয়েন্ট হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। তার মানে আমাদের গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনকে মডিফাইড করি। এবার তাহলে লরেন্স ট্রান্সফরমেশনে আমরা আসবো। ওকে, তো ম্যাক্সওয়েলস ইকুয়েশন, Maxwell's equations are follow principle of relativity, but it does not invariant under Galilean transformation. So we have to
modified the Gaussian transformation and gives a new set of transformation equation. Equations which are known as Lorentz transformation equation. তাহলে এটাকে কি বলি আমরা লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন। এবার তাহলে এই দিবি লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন, এটাই আমরা কি করব এবার ডেসক্রাইব করব, এটা বলবো যে লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন কি জিনিস। তাহলে এবার হচ্ছে রিডিং দ্য লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন। দেখ এই লরেন্স ট্রান্সফরমেশন, ওকে, লরেন্স ট্রান্সফরমেশনকে ডেসক্রাইব করার জন্য আমরা চারটা জিনিস কনসিডার করি। কি কি কনসিডার করি লিখি, তারপর এক এক করে আমি ডেসক্রাইব করি যে লরেন্স ট্রান্সফরমেশনকে ডেসক্রাইব করার জন্য আমরা কি কি করতে লাগবে। ওকে, আর এগুলা কিন্তু তোদেরকেও আমি ধরবো, তোরা কিন্তু অ্যান্সার দিবি। ওকে, সো এক নাম্বার লিখি টু ডেসক্রাইব। এটা কিন্তু একটু বড় ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন হবে, একটু প্যাশন সহকারে দেখবি। ওকে, কিন্তু মজা হবে, তোরা অনেক ভালো স্টুডেন্ট, তোরা বুঝবিও ভালো তাড়াতাড়ি, আর হচ্ছে একটু প্যাশন সহকারে দেখবি, ঠিক আছে, তাহলে মজা পায়। টু ডেসক্রাইব দ্য লরেন্স ট্রান্সফরমেশন, have to consider ওকে কি কি কনসিডার করি। এক নাম্বার প্রিন্সিপাল অফ রিলেটিভিটি কে তো ধরতেই লাগবে, তাহলে এক নাম্বার কি ধরবো, প্রিন্সিপাল অফ রিলেটিভিটি। প্রিন্সিপাল অফ রিলেটিভিটি ছাড়া হবেই না। দুই নাম্বার পোস্টুলেট যেটা ছিল যে লাইটের স্পিড, এটা তো ধরতেই লাগবে। ওকে, তাহলে লাইটের স্পিড কনস্ট্যান্ট থাকবে, তাহলে কনস্ট্যান্সি of speed of light ওকে ইন ভ্যাকুয়াম, তাহলে ভ্যাকুয়ামে কি থাকবে, লাইটের স্পিড কনস্ট্যান্ট থাকবে। তিন নাম্বার আর একটা জিনিস ধরতে লাগবে, ওকে, হোমোজেনিটি অফ স্পেস, ওকে, এন্ড টাইম। চার নাম্বার আর একটা জিনিস কনসিডার করতে লাগে, সেটা আইসোট্রপিক অফ স্পেস, এই চারটে জিনিস হচ্ছে কনসিডার করতে লাগে। এই চারটা ল্যাব এবার আমরা ডেসক্রাইব করব। তাহলে লরেন্স ট্রান্সফরমেশন আমরা ক্যালকুলেশন করার জন্য বা লরেন্স ট্রান্সফরমেশন ডেসক্রাইব করার জন্য আমাদের এক নাম্বার প্রিন্সিপাল অফ রিলেটিভিটি কে স্যাটিসফাই করতে লাগবে, কনসিস্টেন্ট মানে লাইটের স্পিড কনস্ট্যান্ট থাকবে ইন ভ্যাকুয়াম, এটা তো ধরতেই লাগবে, অর্থাৎ আমাদের পস্টুলেটস অফ এসটিআর কে মেনে চলতে লাগবে,
আরো দুইটা আমরা এক্সট্রা টার্ম যোগ করলাম, হোমোজেনিটি অফ স্পেস এন্ড টাইম আর হচ্ছে আইসোট্রপিক অফ স্পেস। ওকে, লেটস তাহলে এক এক করে আমরা ডিসক্রাইব করব। ডিসক্রাইব করার জন্য তোদের আমি কয়টা কথা জিজ্ঞেস করি। প্রিন্সিপাল অফ রিলেটিভিটি, প্রথমে এই দুটো তো জানি, সেই দুটো বলি। প্রিন্সিপাল অফ রিলেটিভিটি মানে কি, যে কোনো একটা ইনার্শিয়াল ফ্রেমে কোনো একটা ফিজিক্সের ল যদি থাকে, ওই লটা বাকি সমস্ত ইনার্শিয়াল ল ফ্রেম গুলাতে কি হবে, ফর্মটা সেম থাকবে, বা হচ্ছে লটা কি থাকবে, হচ্ছে ভ্যালিড থাকবে। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ রিলেটিভিটি। 2 নাম্বার, লাইটের স্পিড ভ্যাকুয়ামে কি থাকবে, হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, যার মান 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এটাকে সি দিয়ে লিখি। এবার 3 নাম্বার যেটা আছে, হোমোজেনিটি অফ স্পেস এন্ড টাইম। প্রথমে তোদের একটা কোশ্চেন করি, সুরাজ, মারিয়া সবাই অ্যানসার দেন, যে হোমোজেনিটি অফ স্পেস মানে কি, তোদের কি মনে হয়? যার যেটা মনে হয় বল, আমি তোদের অ্যানসার গুলো একটু শুনবো। হোমোজেনিটি অফ স্পেস মানে কি, বা শুধু হোমোজেনিটি মানে বলার চেষ্টা কর, কিছু একটু বলার চেষ্টা কর, যেটা তোদের বলতে ইচ্ছা করে। আমি তোদের কমেন্ট গুলো দেখতেছি। মিডিয়ামলেস স্পেস, ওকে, মিডিয়ামলেস স্পেস না, ওটাকে তো ফ্রি স্পেসই বলতিস। সুরাজ, অমন না, হোমোজেনিটি অফ স্পেস মানে মিডিয়ামলেস স্পেস না, ওটাকে ফ্রি স্পেস বলবো, মিডিয়াম যদি নাই থাকে। ওকে, মারিয়া কি বললি বুঝলাম না তো। ওকে, আমি অ্যান্সার দিচ্ছি, দেখ এই জিনিসটা, হ্যাঁ সব জায়গায় সেম। ভেরি গুড সুরাজ, এটা ঠিক আছে। বোঝার চেষ্টা করো যে কি বললাম, হোমোজেনিটি অফ স্পেস, পুরো কথাটা ডেন ডাইভার্সিটি লেস। ওকে, ভেরি গুড মারিয়া, হ্যাঁ সেম কথা। তোরা এই জায়গাটাই বুঝছিস তাহলে ভালো করে। হোমোজেনিটি অফ স্পেস মানে কি, হোমোজেনিটি স্পেস মানে হচ্ছে, যেমন মারিয়া বললি যে ডাইভার্সিটি লেস, বা হচ্ছে সুরজ বললেন যে সব জায়গায় সেম। এটা এক্স্যাক্টলি, এটাই হচ্ছে উত্তর, যে হোমোজেনিটি স্পেস মানে তোদের সব জায়গায় কি হবে, সমান হবে। এটা কথার মানে কি, এটা কথার মানে হচ্ছে, আমি জানিস তোরা কুচবিহার থেকে আমি পড়াচ্ছি, তাহলে কুচবিহারে বসে আমি যদি কোনো একটা ইকুয়েশন লিখি, সাপোজ লিখলাম হচ্ছে ফিজিক্সের কোনো একটা ইকুয়েশন লিখলাম, আমি ধরে লিখলাম হচ্ছে x = হচ্ছে vt, আমি আমার যদি কিছু লিখি একটা, ওকে, তাহলে এই ইকুয়েশনটা কুচবিহারে লিখলেও যা হবে, তুই কলকাতায় মারিয়ে বসে আছিস, ইউনিভার্সিটিতে আসিস, আসা মানে তো যাদবপুরে লিখলেও সেম হবে। আমেরিকায় কেউ বসে আছে, তোর কাকা জেঠু কেউ বসে আছে, ও যদি লেখে সেম হবে। ইংল্যান্ডে কেউ বসে আছে, ও যদি লেখে সেম হবে। অর্থাৎ আমরা যে স্পেসটাকে বসবাস করতেছি, এই স্পেসকে আমরা হোমোজিনিয়াস ধরে গেছি, অর্থাৎ সব জায়গায় কি থাকবে, হচ্ছে সেম থাকবে। তার রেসপেক্টে অবশ্যই আমরা ফিজিক্সের ইকুয়েশন গুলো রেসপেক্টে বলতেছি। এখানে ডাইভার্সিটি লেস বলতে কোনোদিনও তো হবে না, বলতে ওদের কথা আমাদের কথা, ওদের কালচার আমাদের কালচার মিলবে না, ঠিক আছে, ওটা আলাদা কথা। কিন্তু আমরা ফিজিক্সের ইকুয়েশনের রেসপেক্টে বলতেছি, হোমোজেনিটি অফ স্পেস মানে সব জায়গায় সেম থাকে, এক টাইম মানে সময়ের সাপেক্ষেও কি থাকবে, হচ্ছে সেম থাকবে। তুই ভাব, যদি এমন এইটা যদি কনসিডার না করতাম আমরা, হোমোজেনিটি অফ স্পেস এন্ড টাইম, তাহলে কি হইতো বলতো আমাদের? সাপোজ যদি স্পেস কনসিডার না করতাম, তাহলে জার্মানিতে বসে কোনো সায়েন্টিস্ট একটা ইকুয়েশন দিতে, ওয়েস্ট বেঙ্গলে আস্তে আস্তে, ইন্ডিয়াতে আস্তে আস্তে ওই ইকুয়েশন কি হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত। কিন্তু আমরা তার জন্য কনসিডার করে নিছি কি, হোমোজেনিটি অফ স্পেস, অর্থাৎ যদি জার্মানিতেও একটা ইকুয়েশন ডিরাইভ হয়, ওই ইকুয়েশনটা এইখানে আসলেও কি থাকবে, সেমই থাকবে। ওকে, এটা হচ্ছে হোমোজেনিটি অফ স্পেসের সুবিধা। আর টাইমের সুবিধা কি, তুই ভাব 1905 খ্রিস্টাব্দে কোনো একটা ইকুয়েশন দিয়ে গেছে, সাপোজ ম্যাক্সওয়েলস একটা ইকুয়েশন দিছে কোনো একটা জন্য 1800 খ্রিস্টাব্দে, 1830 খ্রিস্টাব্দে, কথার কথা। তাহলে 1830-এর পর আজকে আমরা 2023-এ পড়াশোনা করতেছি, 2024-এও কি থাকবে, সেম থাকবে, 2023-এও এই ইকুয়েশনটা কি থাকবে, সেমই থাকবে। এটা হচ্ছে হোমোজেনিটি অফ টাইম, অর্থাৎ টাইমের রেসপেক্টেও কি হবে না, ইকুয়েশন গুলো চেঞ্জ হবে। ওকে, দেখ ইকুয়েশন ভুল প্রমাণ হতে পারে, ভুল প্রমাণ হয় ওটা অন্য কিছু হইতে পারে, ওটা তো আলাদা জিনিস, কিন্তু যে ইকুয়েশনটা লিখলাম ওই ইকুয়েশনটা ওটাই থাকবে, যেমন করে ডিসক্রাইব করছিলাম ওটা অমনই থাকবে। ওকে,
এটাই হচ্ছে একটা সুবিধা, হচ্ছে হোমোজেনিটি অফ স্পেস এন্ড হোমোজেনিটি অফ কি হচ্ছে টাইম। সো টাইমের সাপেক্ষে ইকুয়েশন গুলো চেঞ্জ হবে না, আর স্পেসের সাপেক্ষেও কি হবে না, চেঞ্জ হবে না জায়গার সাথে। এবার তাহলে তোরা দুইটা ভালো অ্যান্সার দিবি দুইজনে। এবার এটা বলতে নাকি আইসোট্রপিক অফ স্পেস মানে কি? আইসোট্রপিক অফ স্পেস মানে কি? প্রেশারটা সেম হবে, ওকে। ফিরাস, মারিয়া, আইসোট্রপিক এর সঙ্গে প্রেশারের রিলেশন নাই, হ্যাঁ। এবার আইসোট্রপিক মানে কি? আইসোট্রপিক স্পেস মানে হচ্ছে যে কোনো ডিরেকশনে কি থাকবে, হচ্ছে সেম থাকবে, ওকে। ওকে, বলতেছি আইসোট্রপিক মানে হচ্ছে ডিরেকশনের সাথে সম্পর্ক। মানে তুই এই পাশেও সেম থাকবে, এই পাশেও সেম থাকবে, এই পাশেও সেম থাকবে, যদি যে কোনো ডিরেকশনে যদি সেম থাকে ওটাকে কি বলি আমরা, আইসোট্রপিক, ওকে। এবার যেমন প্রেসার বললি না তুই, ওটা কোনো একটা কোয়ান্টিটির কথা বলতে পারিস, ওটা প্রেসার আইসোট্রপিক, মানে সব ডিরেকশনে প্রেসার সেম থাকবে, ঠিক আছে। ওটা একটা এক্সাম্পল হতে পারে মারিয়া, ওকে, ক্লিয়ার আছে। তাহলে আইসোট্রপিক হচ্ছে ডিরেকশনের সাথে সম্পর্ক। তাহলে আমরা এই চারটে জিনিস আমরা বুঝে নিলাম। এই চারটের উপরে ভিত্তি করে কি করবো আমরা, এবার লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশনকে কি করবো আমরা, ডেসক্রাইব করবো, ওকে। তাহলে একটা জিনিস সুন্দর হয়ে গেল আমাদের, দেখ যে লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন যদি 1900 খ্রিস্টাব্দে আবিষ্কার করে থাকে, আজকে আমরা 2030-এও বসে বা 2023-এও বসে কি করবো আমরা, এটাকে ঠিকই আজকেও করতে পারতেছি। কারণ হোমোজেনিটি অফ স্পেস দিচ্ছে, টাইম দিচ্ছে। যদি এটা আমেরিকায় আবিষ্কার হয়, ওইখানের পর আজকে আমরা ইন্ডিয়াতে বসে ওটাই ইউজ করতে পারি, ক্লিয়ার হচ্ছে। আর আইসোট্রপিক হচ্ছে যে কোনো ডিরেকশনে গেলেও কি থাকবে, হচ্ছে সেম থাকবে, ক্লিয়ার হচ্ছে। এবার তাহলে এটা লেখা হচ্ছে, এবার আমরা লরেন্স ট্রান্সফরমেশনের ইকুয়েশনে যাই, ডেসক্রাইব করার চেষ্টা করি, ডিরাইভ করার চেষ্টা। তোরা ভাব যদি এগুলো ধরে না নিত, ফিজিক্স পড়তে মানুষের মাথা মাথা ফাইটে যাইতো, সব জায়গায় জায়গায় ধীরে ধীরে ইকুয়েশন চেঞ্জ হয়ে যাইতো। তখন আর পরীক্ষায় নাম্বার দেওয়া যাইতো না, সব স্টুডেন্ট বলতো একটা ভুল লিখতিস, আমি ওটা কাটিয়ে দিলে তখন আবার বলতেন যে না আমার বাড়িতে তো এই ইকুয়েশনটাই ঠিক, ওকে। কি বলিস সুরাজ, মারিয়া? ঠিক আছে, তখন আর কেউ ঠিক ভুল করতো না। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখ তাহলে, হ্যাঁ, এই আইসোটোপিক এটা সুবিধা কি দেখ, তোদের একটু হিস্ট্রিটা বলি। লরেন্স ট্রান্সফরমেশন কেমন করে ডেসক্রাইব করা হয়েছিল? লরেন্স ট্রান্সফরমেশন, তার না আমাদের কি হচ্ছে, দুটো ফ্রেম আছে, একটা হচ্ছে এস ফ্রেম আছে, এস ফ্রেম, আর একটা হচ্ছে এস প্রাইম ফ্রেম আছে। এই দুটো ফ্রেম আছে, এর প্যারামিটার গুলো কি কি হবে, এক্স, ওয়াই, জেড এন্ড টি। আর এর প্যারামিটার গুলো কি হবে, এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, টি প্রাইম। যেমন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে এই দুটোর মধ্যে কি করছি আমরা, সম্পর্ক করছি। সেম সম্পর্ক আমরা এখানে আবিষ্কার করার চেষ্টা করবো। তাহলে আমরা কি করবো, দেখ এটাকে বের করার জন্য আমরা এমন করে ধরে নিছি যে সম্পর্ক কি কি তো হবে আমরা জানি না। তার জন্য লরেন্স কি করছে, এগুলাকে কনস্ট্যান্ট ধরে নিছে, মানে এমন করছে যে এটা একটা কনস্ট্যান্ট নাম দিয়েছে a1 x, তারপরে a2 y, a3 z প্লাস এগুলো লিখিস না, আগে শোন, a4 p, এমন করে নাম দিছে। তাহলে বলছে এইখানে এবার আমি কি করবো, কনস্ট্যান্ট গুলোর মান বের করবো। কনস্ট্যান্ট গুলোর মান বের করে যেটা আসবে ওই সম্পর্ক হচ্ছে কি করে দিবে, ও লিখে দিবে। এমন করে বাকিগুলোও কি করছে, এন্ড সো অন। তাহলে এমন করে ওয়াই প্রাইম লিখছে, তারপরে জেড প্রাইম লিখছে, টি প্রাইম লিখছে, এমন করে কি করছে সবগুলো ও লিখছে, ওকে। লেখার পর কি করছে, ও ইকুয়েশন গুলো লিখছে, তারপরে ও ক্যালকুলেশন করছে। এবার দেখ একটা জিনিস ক্লিয়ার করে নিয়েছে এখানে, আমি দেখ এই যে ইকুয়েশন গুলো লিখলাম না লেখার সময়, কিন্তু এক্স এর উপরেও পাওয়ার কত দিছি, 1 দিছি, ওয়াই এর উপরেও পাওয়ার কত 1 আছে, জেড এর উপরেও পাওয়ার 1, টি এর উপরেও কত পাওয়ার 1 দিছি। কারণটা
দেখ লরেন্স যখন ক্যালকুলেশন করতে কেমন ক্যালকুলেশনে অ্যান্সার আসবে ও তো জানতো না, ও একদম আনকোডিং ভাবে শুরু করছে, কিন্তু সবগুলোর পাওয়ার 1 দিছে। কেন 1 দিছে জানিস? কেউ বলতে পারবি কেন 1? কারণ কেউ ও তো এক্স স্কোয়ারও দিতে পারতো বা ওয়াই স্কোয়ারও দিতে পারতো বা কোনোটা কিউবও দিতে পারতো, ওগুলা না দিয়ে সবগুলার পাওয়ার 1 কেন দিছে বলতো? ওকে, সবগুলা 1 দেওয়ার মেন কারণ হচ্ছে এইখানে বলেই দিছে কি হোমোজেনিটি অফ স্পেস, সবার স্পেসকে কি নিছে ও সেম নিছে, তার জন্য সব থেকে সোজা কি নিছে সবার হচ্ছে 1 নিছে, মানে লিনিয়ার ইকুয়েশন নিয়ে নিছে। ওকে, তোরা লিনিয়ার ভেক্টর স্পেস পড়ছিস না 12 এ মনে হয় পড়ছিস একটু, বা তোরা এইবার ম্যাথমেটিক্স যাদের আছে তারা তো পড়তেছিস লিনিয়ার ভেক্টর স্পেস। ওকে, তার জন্য ওকে নিছে লিনিয়ার ইকুয়েশন নিয়ে নিছে, ওই জন্য সবার পাওয়ার কত দিছে হচ্ছে 1 দিছে, 1 দেওয়ার পর ক্যালকুলেশন করছে। ওকে, এবার ক্যালকুলেশন করার পর পুরো ক্যালকুলেশন করছে, শোন ক্যালকুলেশন করার পর দেখছে যে y প্রাইম ইকুয়াল টু আসে হচ্ছে y আসে, এন্ড z প্রাইম ইকুয়াল টু আসে z আসে, এগুলা আসে। ওকে, এগুলা আসছে, বাকি দুইটা শুধু বাকি আছে x প্রাইম আর t প্রাইম, এই দুটো জিনিস আলাদা আসে। এবং x প্রাইম কে ক্যালকুলেশন করে আমরা যদি দেখি x প্রাইম কেমন আসে, তাহলে এই দুটো তো সমান আসে, এই দুটোকে ভাবার কিছু লাভ নাই, তাহলে হচ্ছে a1x প্লাস a4t। ওকে, আর অমনেই আবার কি দিছে হচ্ছে ধরি না টি প্রাইম ইকুয়াল টু সাপোজ ধরি না কিছু একটা বলতেছি, সাপোজ a6x প্লাস হচ্ছে a7t, এমন একটা কি আসে হচ্ছে উত্তর আসে। ওকে, এবার কনস্ট্যান্ট হচ্ছে a1 a4 a6 a7 এগুলো কনস্ট্যান্ট গুলোর মান বের করতে লাগে। সো দেখ এইটা রাস্কিন বন্ড একজন একটা বই আছে রাইটারের নাম বললাম, ওই রাইটারের বইটাই দেখবি এমন করে ক্যালকুলেশন করা আছে। ওকে, এমন করে ধরছে প্রতিটা ইকুয়েশন ধরে ধরে অনেক বড় ক্যালকুলেশন করা আছে। এবার আমরা তো যে ছোট মোটো স্টুডেন্ট, আমরা তো বাচ্চা বাচ্চা লোক, তার জন্য আমরা কি করব, সে আদিকালের ক্যালকুলেশনে যাব না, আমরা জানি ক্যালকুলেশন করে এইটা আসবে, তাহলে এই দুটো নিয়ে আমরা মাথা ঘামাবোই না, শুধুমাত্র আমরা এইটা ক্যালকুলেশন করব আর এইটা হচ্ছে কি করব ক্যালকুলেশন করব। ঠিক আছে, তাহলে সোজা সোজা আমরা ক্যালকুলেশন করব, আমাদের তাহলে একটা দুইটা তিনটে চারটে চারটা কনস্ট্যান্ট বের করলেই আমাদের কাজ শেষ। আর এইখানে বের করলে কিন্তু অনেক কনস্ট্যান্ট বের করতে লাগছে, অরিজিনাল বইটাই যদি দেখিস অনেক কনস্ট্যান্ট বের করতে লাগছে। আর এইটাতে চারটা কনস্ট্যান্ট আছে, এরপরটাই চারটা কনস্ট্যান্ট, তারপরে চারটা কনস্ট্যান্ট, তারপরে চারটা কনস্ট্যান্ট, প্রচুর কনস্ট্যান্ট বের করতে লাগছে। কিন্তু আমাদের শুধুমাত্র এগুলা তো সেমই হয়ে গেছে, আমরা শুধু এই চারটা কনস্ট্যান্ট বের করবো তাই হয়ে। ওকে, চল তাহলে আমরা শর্টকাট করে পড়ার চেষ্টা করি, মানে শর্টকাট বলতে এখন তোদের বইগুলো এগুলোই পাবে, অরিজিনাল বইয়ে বললাম যে কেমন করে ক্যালকুলেশন করা ছিল। ওকে, সো আমরা এবার হচ্ছে মনোযোগ দিই। আমরা কিন্তু সোজা সোজা ভাবে ক্যালকুলেশন করবো। ওকে, লরেন্স ট্রান্সফরমেশন। তোদের ইন্টারনাল এক্সাম কবে হবে রে? কারো ডেট দিছে? মারিয়া তোদের ইন্টারনাল এক্সাম কবে হচ্ছে? সুরাজদের তো 16 তারিখের পর হবে। তো সবারই এই লাস্টের দিকেই হবে। টু ফাইন্ড লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন, we consider x prime equal to ax plus bt। ওকে, তারপরে বাকিগুলো তো সেমই থাকবে, ওইটা তো আগেই বললাম যে বের করে নিছে অন্য বই,
এই দুটোকে আমরা এমনই ধরলাম, জেড প্রাইম ইকুয়াল টু জেড পাবো, এগুলাকে চেঞ্জ করবো না। এন্ড পি প্রাইম ইকুয়াল টু এ একটা কনস্ট্যান্ট নিলাম, বি একটা কনস্ট্যান্ট নিলাম, সি কনস্ট্যান্ট না নেই, হ্যাঁ সি কনস্ট্যান্ট নিলে আবার ওটা এই যে সমান হয়ে যাবে আলোর ভেলোসিটি। তাহলে কি নাম দেই রে, এ বি সি ডি নিবি, ডি এক্স প্লাস ডি কিন্তু কনস্ট্যান্ট, হ্যাঁ, আর এফ বি, এফ টি। ওকে, তাহলে হয় এ বি ডি এন্ড এফ আর কনস্ট্যান্ট। তাহলে এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এগুলোর মানে আমাদের বের করতে হবে। ওকে, যেটা বললাম দেখ, আমাদের কিন্তু অমন করে বের করলে প্রচুর খাটনি হতো, ওগুলো আমরা বের করতেছি না, শুধু আমরা ধরলাম যে এক্স প্রাইমটা এক্স এবং টি এর উপর ডিপেন্ড করবে, এখানে একটা কনস্ট্যান্ট এ আর বি দিয়ে দিলাম, এখানে ওয়াই প্রাইম এগুলা তো সাইন্টিস্টের বের করার দায়িত্ব ছিল, বইয়ের বের করার দায়িত্ব ছিল, ওরা বের করে দিয়েছে। আমরা যে টি প্রাইমকে ধরলাম, এ ও এক্স আর টি এর ফাংশন, এক্স এর সামনে একটা কনস্ট্যান্ট ডি দিলাম আর টি এর সামনে একটা কনস্ট্যান্ট কি দিলাম আমরা, আচ্ছা এফ দিলাম। এবার আমাদের তাহলে এ বি ডি আর এ এই তিনটার মান বের করতে লাগবে, এটাকে আমি সেট অফ ইকুয়েশন নাম্বার এ দিলাম। ওকে, না এটাকে লিখে দিই না, তাহলে এখানে স্মল এ দিছি কনস্ট্যান্ট, আবার ঝামেলা। তাহলে সেট অফ ইকুয়েশন নাম্বার 1 দিলাম। ওকে, তোরা না কেউ লেখিস না, আমি লেখার টাইম দেব, বোঝ একটু, ঠিক আছে। কনসিডার, এবার কনস্ট্যান্ট গুলো বের করার জন্য আমরা কিছু জিনিস কনসিডার করব। কনসিডার এ ইভেন্ট, ইভেন্ট from a string, the parameters are প্যারামিটার গুলো কি কি ছিল দেখ, এক্স এর মান নিছি আমরা ভিটি, ওয়াই এর মান নিছি 0, জেড এর মান নিছি আমরা 0, টি এর মান নিছি আমরা টি, এগুলো হচ্ছে প্যারামিটার নিছি। তাহলে অ্যাকচুয়ালি দেখতো ভালো করে, এই প্যারামিটারের এই ইভেন্টটা যা কনসিডার এ ইভেন্ট ফ্রম এ স্ট্রিং, এ স্ট্রিং থেকে আমরা একটা ইভেন্ট দিলাম যার প্যারামিটার গুলো কি কি আছে, x ইকুয়াল টু ভিটি, y ইকুয়াল টু 0, z ইকুয়াল টু 0 আর হচ্ছে t ইকুয়াল টু t নিলাম। তাহলে অ্যাকচুয়ালি কোন ফ্রেমে পড়ে দেখতো ভালো করে, এটা আমাদের কি থাকে যে x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা হচ্ছে 0। ওকে, আর এটা কি আছে আমাদের হচ্ছে আর একটা ফ্রেম ধরলাম, এটা হচ্ছে x প্রাইম, এটা আমাদের y প্রাইম, এটা হচ্ছে s প্রাইম, আর এটা হচ্ছে s প্রাইম ফ্রেম। ওকে, এটা হচ্ছে ও প্রাইম না, আর এটা কত ভেলোসিটিতে যাচ্ছে, v ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে। এবার তোরা আমাকে একটা জিনিস বল, এই যে ইভেন্টটা, এই ইভেন্টটা এক্স্যাক্টলি কোথায় অবস্থিত বলতো, এস ফ্রেম থেকে দেখতে রাখবে, এটা কিন্তু এস ফ্রেমের ইভেন্ট, তাই না, এস ফ্রেমের ইভেন্ট। তাহলে এক্স্যাক্টলি কোথায় আছে বলতো, x ইকুয়াল টু ভিটি, মানে x এর মান কত দূরে গেছে, ভিটি দূরে, এই টি সময়ে ভিটি, টি সময়ে ভিটি মানে কোথায় পৌঁছাবে বলতো, এখানে পৌঁছাবে না, দেখতো এই দূরত্বটা কত হবে, ভিটি তো হবে, ভি ভেলোসিটিতে যাচ্ছে, তার মানে টি সময়ে কত ডিসটেন্স যাবে এখানে। এবার এত দূর গেল, y এর মান 0, তাহলে এইদিকে y এর মান 0, y অ্যাক্সিসে 0, জেড অ্যাক্সিসে কত 0 টি, তার মানে ইভেন্টটা কোথায় আছে, এইখানে ঘটলো না। এই ইভেন্টটা যদি এইখানে ঘটে, তার মানে এস প্রাইম ফ্রেমের কোথায় ঘটতেছে, অরিজিনে ঘটতেছে না। ওকে, তাহলে দ্যাট ইভেন্ট occur at x prime equal to 0, y prime equal to 0, z prime equal to 0, আর টাইম চেঞ্জ হতে পারে, টাইমটা ধরলাম t prime according to s prime frame। এটা বুঝতে অসুবিধা হলে বুঝিস বলিস, এটা একটা ইভেন্ট আমরা কনসিডার করে নিলাম, ইভেন্টটা পড়লো এটার অরিজিন, তাহলে এটার অরিজিনের কোঅর্ডিনেট গুলো কত হবে, x প্রাইম 0, y প্রাইম 0, z প্রাইম 0, আর সময় যেহেতু এতটা গেছে, সময় কি হচ্ছে জানি না, t প্রাইম আর t এর মানে একও হতে পারে, আলাদা হতে পারে, আমরা তার জন্য আলাদা নাম দিলাম t প্রাইম। তাহলে কোথায় থেকে দেখলাম, যখন s প্রাইম ফ্রেম থেকে দেখলাম। ওকে, সো ফ্রম সেট অফ ইকুয়েশন
এ এ নাম্বার সেট অফ ইকুয়েশনে যদি মান বসায় দেই কি পাচ্ছি, দেখো এক্স প্রাইম এর মান কত ধরলাম আমরা, 0 ধরলাম না, তাহলে এখানে কত আসলে এক্স প্রাইম এর মান 0, 0 এ এক্স প্লাস বি টি। ক্লিয়ার হচ্ছে? সো এইখান থেকে এ এক্স প্লাস কত আসলো হচ্ছে বিটি আসলো। ও এক্স এর মান তো জানি রে, এক্স এর মান তখন কত আছে দেখ বিটি, এই ইভেন্টটার ক্ষেত্রে এক্স এর মান বিটি, তাহলে এখানে বসাই দিই, তাহলে 0 ইকুয়াল টু এ ভি টি প্লাস বি টি। তো এখান থেকে যদি আমি কমন নিই, টি কমন যাচ্ছে, তাহলে কত আছে এ ভি প্লাস বি। ওকে, তো এখান থেকে আমি যদি দেখি আস্তে আস্তে আমাদের হচ্ছে এ ভি প্লাস বি ইকুয়াল টু 0 সিন্স টি নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি বি ইকুয়াল টু পাচ্ছি আমরা এ ভি। সো put this value in equation set of equation A। এখানে বসাই দিলে কত আসলো, x প্রাইম এর মান আসলো হচ্ছে ax, b এর মান আসলো মাইনাস ab t। ওকে, সো এখান থেকে যদি আমি লিখি a কমন নিলাম x মাইনাস vt, তাহলে x প্রাইম এর মান এটা আসলো। ওকে, তারপর y প্রাইম ইকুয়াল টু y আসলো, z প্রাইম ইকুয়াল টু z আসলো, আর t প্রাইম ইকুয়াল টু আসলো dx প্লাস f t। তাহলে নিউ সেট অফ ইকুয়েশন আসলো এটা, এটার নাম দিলাম। তাহলে ইন্টারেস্টিং জিনিস দেখ, আমাদের একটা কনস্ট্যান্ট অলরেডি আউট হয়ে গেছে। এই যে সেট অফ ইকুয়েশন যে আসলো, এই সেট অফ ইকুয়েশনে ভালো করে দেখো, এই সেট অফ ইকুয়েশনে একটা কনস্ট্যান্ট a আছে, একটা কনস্ট্যান্ট d আছে, একটা কনস্ট্যান্ট f আছে, b কনস্ট্যান্ট অলরেডি আউট হয়ে গেল। সো আর আমাদের তিনটা কনস্ট্যান্ট কি করতে লাগবে, বের করতে লাগবে। এবার আমাকে একটা নরমাল জিনিস বল, যে তিনটে কনস্ট্যান্ট বের করার জন্য তোদের কয়টা ইকুয়েশন লাগবে, এটা তোরা আমাকে বল। তিনটে কনস্ট্যান্ট বের করার জন্য কয়টা ইকুয়েশন লাগবে বল। সুরাজ, মারিয়াম, রশ্মিতা আজকে নাই। তোদের আমি যদি তিনটে কনস্ট্যান্ট বের করতে দেই, তাহলে কয়টা ইকুয়েশন তোদের লাগবে, মিনিমাম কয়টা ইকুয়েশন লাগবে? দুইটা। ওকে, সুরাজ তিনটা। শোন একদম মারিয়া, দুইটা ইকুয়েশন দিয়ে কোনোদিন তিনটে কনস্ট্যান্ট বের করতে পারবি না। হ্যাঁ, যতগুলা কনস্ট্যান্ট বের করতে লাগে মিনিমাম অতগুলা তোকে ইকুয়েশন লাগবে। এইখানে আমাদের তিনটে কনস্ট্যান্ট বের করতে লাগবে, এ বি এফ, তার মানে মিনিমাম তিনটে ইকুয়েশন আরো লাগবে। ওকে, তো কোনোদিনও দুইটা ইকুয়েশন দিয়ে তিনটে কনস্ট্যান্ট বের করতে পারবি না। ওকে, তিনটে দিয়ে দুইটা বের করতে পারবি অবভিয়াস, কিন্তু মিনিমাম যে কয়টা মানে যে কয়টা কনস্ট্যান্ট থাকে অতগুলোই কি লাগে হচ্ছে তোকে ইকুয়েশন লাগবে। ওকে, সো আমরা এবার তিনটে কনস্ট্যান্ট বের করার জন্য তিনটে ইকুয়েশন নেব। আর তিনটে ইকুয়েশনের জন্য কি করবো, তিনটে ইকুয়েশন কই পাবো, হাতে তো আর পাবো না, তিনটে কেস নিব, তিনটে কেস নিয়ে তিনটে ইকুয়েশন বের করবো, ওটা দিয়ে সলভ করবো। ওকে, তাহলে টু ফাইন্ড কনস্ট্যান্টস a b and f, we have to consider three cases। তাহলে আমাদের তিনটে কেস কি করতে লাগবে, কনসিডার করতে লাগবে। ওকে, বা থ্রি ইভেন্টস। তাহলে ইভেন্ট নাম্বার 1, ওই এইখান থেকে না আর কেউ লিখিস না, কারণটা পরে কিন্তু গোলায় গেলে বুঝতে অসুবিধা হবে। তিনটে ইভেন্ট নিচ্ছি, তোরা বস। আমি প্রথম একটা ইভেন্ট 1 নিচ্ছি। ইভেন্ট 1 কোথায় নিচ্ছি, একটা ফ্রেম নিলাম, একবার দেখিস, তোরা এখনো কিছু দেখিস না। ওকে, এস ফ্রেম নিলাম আমরা, আমি একটা ইভেন্ট নিলাম এইখানে। ওকে, দেখ তো
আমি কনসিডার করলাম মনে মনে এই যে ইভেন্টটা এখান থেকে হচ্ছে আলো বের হচ্ছে, লাইট বের হচ্ছে, সবাই দেখেন এখান থেকে যখন আলো বের হয়, আলো কি যাবে চারদিকে ছড়ায় যাবে। তাহলে এই যে একটা ফ্রেম নিবি, এই একটা ফ্রেমে সব দিকে কি হচ্ছে আলো ছড়ায় যাচ্ছে, সব দিকে আলো ছড়ায় যাচ্ছে। তার মধ্যে তোকে যে কোনো তিনটে জায়গা খুঁজে বের করতে লাগবে, তিনটে ইভেন্ট নিবি, যে তিনটে ইভেন্ট তো সোজা লাগবে। আমার সোজা কোনটা কোনটা লাগে আমি উঠে নিই। আমি ধরে নিই একটা ইভেন্ট দিলাম, এইখানে দিলাম, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর একটা ইভেন্ট দিলাম। তাহলে বলতো সি ভেলোসিটি নিয়ে লাইট যাবে, এটা কিন্তু ভ্যাকুয়াম দিলাম, ভ্যাকুয়ামে সি ভেলোসিটি নিয়ে গেলে এই ডিসটেন্সটা কত হবে, সিটি হবে না? টি টাইমে সি ভেলোসিটি নিয়ে একটা আলো এখান থেকে কত দূরত্বে যাবে, সিটি দূরত্বে। তাহলে এই এটার কোঅর্ডিনেট কত হবে, এটার কোঅর্ডিনেট হবে সিটি, ওয়াই দিকে কত হবে, এটা এক্স অ্যাক্সিস থাকে, এটা ওয়াই অ্যাক্সিস থাকে, ওয়াই এর মান 0 হবে, জেড এর মান কত হবে, 0 হবে, আর টাইম কত হলো, টি হবে। ওকে, তাহলে একটা ইভেন্ট নিলাম আমি এক্স অ্যাক্সিস এর উপর একটা ইভেন্ট নিলাম। ওকে, ওকে, তাহলে এই যদি ইভেন্টটা আমি কনসিডার করি, এই ইভেন্টটাই এস ফ্রেমের, এস ফ্রেম থেকে দেখলে প্যারামিটার গুলো কি কি হবে, এস ফ্রেম থেকে দেখলে প্যারামিটার গুলো হবে এক্স এর মান কত আসলো বা সিটি, ওয়াই এর মান কত আসলো 0, জেড এর মান কত আসলো 0। ভালো করে বুঝ। ওকে, আর টাইম কি আছে, টি আছে। এবার ফ্রম ট্রান্সফরমেশন ইকুয়েশন, ফরমেশন ইকুয়েশন, কেউ লিখিস না, লিখতে গিয়ে গন্ডগোল করিস না, ভালো করে দেখ একটু। এটা আমাদের যে ট্রান্সফরমেশন ইকুয়েশন, সেট অফ ইকুয়েশন। ওকে, এটা বি। সো এইখানে মান বসাই দিই, এক্স এর মান কত পেলাম না, সিটি। ওকে, তাহলে এক্স প্রাইম ইকুয়াল টু কত আসতেছে, দেখ এ, এক্স এর মান এখান থেকে ইভেন্টের জন্য নিলাম সিটি মাইনাস ভিটি। ওকে, তাহলে এখান থেকে যদি কমন নেই, কমন নিলে আসবে এ সি মাইনাস বি আর হচ্ছে টি, এটা আসলো। এবং এর মান কত আসবে, দেখ ওয়াই প্রাইমের মান কত আসবে 0, জেড প্রাইমের মান কত আসবে 0, আর হচ্ছে টি প্রাইমের মান কত আসবে, টি প্রাইম ডি ইন্টু এক্স এর মান কত পাই আমাদের সিটি, সিটি, তারপর হচ্ছে প্লাস এফ ইন্টু টি। তাহলে এখান থেকে আসলো টি প্রাইম ইকুয়াল টু আসলো হচ্ছে ডি সি প্লাস এফ বাইরে হচ্ছে টি। ওকে, ক্লিয়ার হলো? তাহলে নিউ সেট অফ ইকুয়েশন কি কি আসলো, এস প্রাইম ফ্রেম থেকে যদি দেখিস, এস প্রাইম ফ্রেমে নিউ সেট অফ ইকুয়েশন কি কি আসলো, এক্স প্রাইম এর মান আসলো, আমি এক এক করে লিখতেছি। এক্স প্রাইম এর মান আসলো এ সি মাইনাস ভি কমা টি, ওয়াই প্রাইম এর মান আসলো 0, জেড প্রাইম এর মান আসলো 0, আর টি প্রাইম এর মান আসলো হচ্ছে কত, ডিসি প্লাস এফ ইনটু কত আসলো, টি আসলো। ওকে, এবার দেখ ফ্রম অবজারভেশন, এটা ইম্পর্টেন্ট জিনিস, এটা বুঝতে লাগবে। এইখানে একটু জিনিস দেখ, যখন এটাকে এস প্রাইম ফ্রেম থেকে দেখবি, তুই মনে মনে ভাব এইখানে কোথাও, এইখানে কোথাও এস প্রাইম ফ্রেম আছে, কোথায় আছে জানি না, কোনো একটা টাইমে ধরে এইখানে কোথাও কি আছে, হচ্ছে এস প্রাইম ফ্রেমটা আছে। ওকে, এস প্রাইম ফ্রেমটা আছে মনে মনে ভাব। তাহলে এস প্রাইম ফ্রেম থেকে এটা টাইম তখন কবে হয়, টি প্রাইম, এস প্রাইম ফ্রেমে টাইম কত, টি প্রাইম। তাহলে লাইটের ভেলোসিটি এস ফ্রেমেও কত, সি, এস প্রাইম ফ্রেমেও কত, সি। এটাই আমাদের কি ছিল, পস্টুলেশন নাম্বার 2 ছিল। অর্থাৎ আমরা কনসিডার যে করলাম লরেন্টজ ট্রান্সফরমেশন বের করার সময় কি বলছি, যে লাইটের স্পিড কি থাকবে, ভ্যাকুয়ামে সব জায়গায় কি থাকবে, কনস্ট্যান্ট, সব ডিরেকশনে কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, সব জায়গায় কনস্ট্যান্ট, সব সময় কনস্ট্যান্ট থাকবে। তার জন্য দেখ এস প্রাইম ফ্রেমের সাপেক্ষে যখনই দেখবি, তখন সি ভেলোসিটিতে কতটা টাইমে যাবে, টি প্রাইম টাইমে যাবে, তাহলে এস প্রাইমের ডিসটেন্স কত, সি প্রাইম। তাহলে তখন এস প্রাইম ফ্রেমের সাপেক্ষে কতটা ডিসটেন্স ট্রাভেল করবে, সি টি প্রাইম ডিসটেন্স ট্রাভেল করবে।
বুঝছি সেই কথাটা বুঝে নি। এইটা এস প্রাইম যদি এটা হয়, এটা ধরো ও প্রাইম হয়, তাহলে এইটুক ডিসটেন্স কতটা টাইমে করবে, সি টি প্রাইম হচ্ছে ট্রাভেল করবে। তাহলে সি টি প্রাইম কি হলো, এক্স প্রাইমের সমান। ক্লিয়ার হচ্ছে? তো ফ্রম অবজারভেশন থেকে কি লিখতে পারি, এক্স প্রাইম ইকুয়াল টু কিসের সমান, সি টি প্রাইমের সমান। ওকে, ক্লিয়ার? দেখ এস প্রাইমের লাইটের ভেলোসিটি সি, এস প্রাইম প্রাইমের লাইটের ভেলোসিটি সি। এবার টি প্রাইমে কতটা ডিসটেন্স যাবে, সি টি প্রাইম, আর এটি এক্স প্রাইমের সমান। এবার দেখ এক্স প্রাইম ইকুয়াল টু এখানে কত আছে, এখান থেকে লিখে দে, তাহলে এ সি মাইনাস বি আর হচ্ছে টি। এক্স প্রাইমের মান এখান থেকে আমি বসাই দিই। নাও আমি দুইটা কাজ করে দিই, সি টি প্রাইম বাই টি প্রাইম করে দিই। সি টি প্রাইমের মান কত আসলো, এ সি মাইনাস বি ইন্টু টি। আর টি প্রাইমের মান কত ছিল এখানে দেখ, বা এখানে আছে টি প্রাইমের মান। টি প্রাইমের মান কত দেখ, বি সি প্লাস এ ইন্টু কি আসলো টি। তাহলে টি টি কাটলো, এখানে টি প্রাইম কাটলো। সো এখানে যদি গুণ করি কি পাচ্ছি আমরা, ডি সি স্কোয়ার প্লাস সি এফ ইকুয়াল টু এসি মাইনাস এবি। এটা ওকে, তাহলে এটার আমি ইকুয়েশন নাম্বার দিলাম 2। খুব একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন। ওকে, আর আমাদের দুইটা ইকুয়েশন লাগবে, এটা লিখে নে, লেখা হইতে পড়ে তারপরে আমি ইভেন্ট 2 তে লেখা। এটা লিখে নে, ওটা বলিস, তারপরে ইভেন্ট 2 তে দেখা। আমাদের তিনটে ইকুয়েশন লাগবে। যখন হবে বলবি কিন্তু।
এটা কিন্তু প্রাইম ছিল, মনে রাখিস। এবার হচ্ছে ইভেন্ট টু লিখব। এবার তোদের দুইজনের মনে হয় কোনটা ইভেন্ট নিলে সুবিধা হবে, বলিস তো কার কাছে কোনটা ইভেন্ট সুবিধা মনে হয়? 2 নাম্বার। আমি বললাম কিন্তু এইখান থেকে আলো কিন্তু চারিদিকেই যাইতেছে, ওকে, আলো চারদিকে যাইতেছে, তার মধ্যে তোর সুবিধা মতো ইভেন্ট নেই। আমার ইভেন্ট 1 আমি এক্স অ্যাক্সিস বরাবর নিছি, তোদের ইভেন্ট 2 টা যদি তোদের আমি সাইডে দিই, তারা কোন অ্যাক্সিস নিতে চাবে বা কোথায় নিতে চাবে, অ্যাক্সিসে না কোথায় নিবি, বলিস তো তোদের সুবিধা মতো। ইভেন্ট 2 নিলে কোথায় নিবি? বল বল। অরিজিনে, ওকে, শোন, অরিজিনে তো প্রথম ইভেন্ট নিয়েই করছি আমরা। এবার দেখ আমার সুবিধা মতো আমি কি করি বলতো, এটা প্লাস এক্স অ্যাক্সিসে নিছি, তো ইভেন্ট 2 টা আমি মাইনাস এক্স অ্যাক্সিসে নিয়ে নিই, কত সবই তাহলে সেম থাকবে, কোনো চাপই হবে না। তাহলে ইভেন্ট 2 টাকে আমি কি করি, সেম দূরত্বে কি নিয়ে নিয়েছে, মাইনাস এক্স অ্যাক্সিসে নিয়ে। তাহলে ইভেন্ট 2 এস প্রাইম থেকে নিতেছি, তাহলে এটা কি করি হচ্ছে মাইনাস এক্স অ্যাক্সিসে এইখানে নিয়ে, তাহলে এইখানে নিলে এই দূরত্ব তো কত হবে, সিটি হবে, কিন্তু এটা তোমার পজিশন কত হবে, মাইনাস সিটি 0,0, অর্থাৎ তখন এস প্রাইম থেকে দেখলে ইভেন্টটার প্যারামিটার হবে হচ্ছে x ইকুয়াল টু মাইনাস সিটি, y ইকুয়াল টু 0, z ইকুয়াল টু 0, আর t এর মান হচ্ছে 3 নিলাম। ওকে, এবার এই জিনিসটা কি করবো, আবার হচ্ছে ট্রান্সফরমেশন, এখানে যেমন কি বললাম ফ্রম ট্রান্সফরমেশন ইকুয়েশন, অমনে কি করবো ট্রান্সফরমেশন ইকুয়েশনে বসাই। ওকে, আমি তাহলে এই পাশটাকে ইরেজ করে দিচ্ছি। ভিডিও জুম করা যায় তো, কেন ছোট হয়েছে? আমি তাহলে বড় করে লিখবো। তাহলে কি করতেছি, এটা ফ্রম ভেক্টর ট্রান্সফরমেশন, ফ্রম ট্রান্সফরমেশন ইকুয়েশন, ট্রান্সফরমেশন ইকুয়েশন মানে ইকুয়েশন বি, সেট অফ ইকুয়েশন বি। এটা থেকে যদি লিখি তাহলে কি আসছে, এখানে বি নাম্বার ইকুয়েশনে x প্রাইম ইকুয়াল টু আমরা পাবো a, x এর মান পাচ্ছি আমরা মাইনাস সিটি মাইনাস ভিটি। তাহলে এখান থেকে আমি কি করলাম, মাইনাস কমন নিলে আসতেছে মাইনাস a t কমন আসতেছে, c মাইনাস c প্লাস b আসতেছে। তারপরে হচ্ছে y প্রাইম ইকুয়াল টু 0 আসতেছে, z প্রাইম ইকুয়াল টু 0 আসতেছে, t প্রাইম ইকুয়াল টু আসতেছে হচ্ছে এটা, সরি এখানে। তাহলে d ইনটু x এর মান আসতেছে মাইনাস ct আর প্লাস ft। তাহলে এখান থেকে আসতেছে t কমন নিলে আসতেছে হচ্ছে মাইনাস dc প্লাস হচ্ছে f। ওকে, তাহলে সিমিলারলি একই ভাবে লিখি, s প্রাইম ফ্রেমের ক্ষেত্রে তাহলে কি আসলো, প্যারামিটার আসলো হচ্ছে x প্রাইম ইকুয়াল টু আসলো মাইনাস ad c প্লাস b, y প্রাইম ইকুয়াল টু আসলো 0, z প্রাইম ইকুয়াল টু আসলো 0, আর t প্রাইম ইকুয়াল টু আসলো t মাইনাস dc প্লাস f। ওকে, এবার অবজারভেশন থেকে লিখলে কি হবে, ফ্রম অবজারভেশন থেকে লিখলে এবার লেখা যায় x প্রাইম ইকুয়াল টু কি হবে, সিমিলারলি এখানে তুই ভাব কি আছে, তো এটা হচ্ছে s প্রাইম আছে, ফ্রেন্ড s প্রাইম থাকলে কি হবে, c t প্রাইম আসবে, ঠিক আছে। ওকে, আর উল্টা পাশে যাচ্ছে তাহলে কি হচ্ছে মাইনাস ct।
কারণ এক্স প্রাইম ইকুয়াল টু কি আছে এটা মাইনাস এডি তারপরে হচ্ছে সি প্লাস ডি। সো এখান থেকে লিখতে পারি আমরা সি টি প্রাইম ইকুয়াল টু মাইনাস মাইনাস কেটে গেল এডি সি প্লাস বি। তাহলে নাও এবার কি করি আমি সি টি প্রাইম বাই হচ্ছে টি প্রাইম করি। সি টি প্রাইম এর মান কত আসলো এডি সি প্লাস বি, আর যে টি প্রাইম এর মান কোথায় আসলো এটা আসলো টি প্রাইম এর মান আসলো টি ইনটু মাইনাস ডিসি প্লাস এফ। তো এখান থেকে টি টি কাটতেছে আর যে টি প্রাইম কাটতেছে। তো এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস বি সি স্কয়ার প্লাস সি এফ বি সি স্কয়ার প্লাস সি এফ তারপর হচ্ছে এ ইনটু সি প্লাস বি। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার আমি দিচ্ছি 3। ওকে, সো আমাদের হচ্ছে আর একটা ইভেন্ট ধরতে লাগবে আর একটা ইকুয়েশন নিতে লাগবে তাহলেই আমাদের শেষ। ওকে, এবার নেব আমরা ইভেন্ট 3। ওকে, তাহলে ইভেন্ট 3টা আমি লিখে দিচ্ছি তারপরে হচ্ছে পরে লিখতে হবে। ইভেন্ট 3 আমি কি করি দেখ এক্স অ্যাক্সিস এর প্লাস এক্স অ্যাক্সিস এ নিলাম মাইনাস এক্স অ্যাক্সিস এ নিলাম। এবার আমি ইভেন্ট 3 টা কি করি ওয়াই অ্যাক্সিস এ নিয়ে নিই। এটা ভালো করে দেখবি কিন্তু সবাই। তাহলে ইভেন্ট 3 আমি কি লিখতেছি এস ফ্রেম আমি এটা এক্স অ্যাক্সিস থাকে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস থাকে এইখানে কোথাও ইভেন্ট নিচ্ছি। তাহলে অরিজিন থেকে আবার কি হচ্ছে সি ভেলোসিটিতে যাবে তাহলে এই দূরত্বটা কত হবে সিটি হবে। ওকে, তাহলে এই কোঅর্ডিনেটটা কত কত হবে ওয়াই এর মান সিটি হলো। তাহলে দেখ ভালো করে দেখ কোঅর্ডিনেটটা এইদিকে এক্স এর মান কত 0 ওয়াই এর মান কত ছিল সিটি জেড এর মান আবার কত 0। তাহলে এস ফ্রেম থেকে যদি দেখিস তাহলে প্যারামিটার গুলো হবে এক্স এর মান 0 ওয়াই এর মান সিটি আর হচ্ছে জেড এর মান কত হচ্ছে 0 হচ্ছে। কেউ যদি মাইনাস ওয়াই অ্যাক্সিস এর নেক্সট তবু হবে জেড অ্যাক্সিস এর নেক্সট তবু হবে। ওকে, তোর উপর ডিপেন্ড করে এটা কোথায় কোথায় তুই ইভেন্ট গুলো নিবি। ওকে, এবার দেখ হ্যাঁ তাহলে ফ্রম ট্রান্সফরমেশন ইকুয়েশনটা সরাই দিতে চলবে। ওকে, ফ্রম ট্রান্সফরমেশন ইকুয়েশন। ওকে, ট্রান্সফরমেশন ইকুয়েশন মানে ইকুয়েশন বি। ওকে, তাহলে এক্স প্রাইম এর মান এবার এক্স প্রাইম এর মান কত হবে দেখ এ এক্স এক্স এর মান কত আসছে এবার 0 মাইনাস ভি ইনটু টি। ওকে, তাহলে এটা আসলে হচ্ছে মাইনাস এ ভি টি। ওয়াই প্রাইম এর মান কত আসলো এবার দেখ ওয়াই এর মান কত আসলো সিটি। এবার কিন্তু 0 না, এবার জেড প্রাইম ইকুয়াল টু 0 আর টি প্রাইম এর মান কত আছে টি ইনটু এক্স এর মান 0 প্লাস এফ টি। তাহলে টি এর মান আসলে হচ্ছে শুধু এফ ছিল নাকি রে এটা মনে হয় ডি ডিএক্স তারপরে 0 প্লাস এফ টি। ওকে, সুতরাং আসলে কত হচ্ছে এফ টি। ওকে, ক্লিয়ার আছে। এবার তাহলে এস প্রাইম ফ্রেম থেকে দেখলে আসলো এস প্রাইম ফ্রেম থেকে যদি দেখি এস প্রাইম ফ্রেমের তাহলে প্যারামিটার গুলো কি আসলো এক্স প্রাইম এর মান আসলো মাইনাস এ ভি টি ওয়াই প্রাইম এর মান আসলো হচ্ছে সিটি জেড প্রাইম এর মান আসলো 0 আর টি প্রাইম এর মান আসলো হচ্ছে এফ টি। ওকে, এবার ফ্রম অবজারভেশন এইটা ভালো করে বুঝ এই জিনিসটা প্রচুর ভালো করে বুঝতে লাগবে অবজারভেশন। আমাকে বলতো একটা জিনিস এটার মধ্যে দূরত্ব কেমন করে বের করিস তুই ধরে এটা x1 y1 z1 আছে এটা x2 y2 z2 আছে এদের মধ্যে দূরত্ব ধরলাম d। তাহলে d ইকুয়াল টু কেমন করে বের করবি বলতো দূরত্ব d ইকুয়াল টু এমন করে বের করবি না যে রুট ওভার x2 মাইনাস x1 তার স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার স্কয়ার প্লাস z2 মাইনাস z1 তার স্কয়ার এমন করে বের করবি তোরা। ক্লিয়ার? এবার এইখানে কি হচ্ছে ভালো করে বোঝাচ্ছিস এটা ইন্টারেস্টিং। যখন এই এতক্ষণ অবজারভেশন থেকে আলো সোজা গেছিল আমাদের কোনো প্রবলেম ছিল না
এবার তুই ভালো করে দেখ, একটু দেখ সবাই এদিকে। এস প্রাইম এস প্রাইমটা কোথায় গেছে? এস প্রাইম প্রাইমটা সাপোজ এইখানে কোথাও গেছে, এটা ধরলাম এস প্রাইম প্রাইমটা আছে। এবার দেখ তো লাইটটা কোথায় থেকে কোথায় যাইতে লাগবে। হ্যাঁ, এটি কেমন যাবে বলতো লাইটটা? এবার এইখান থেকে এই কোণা বরাবর যাবে না, দেখতে ভালো হবে। লাইটটা এবার এইখান থেকে এই ইভেন্টে পৌঁছাইতে লাগবে না যখন এস প্রাইম ফ্রেম থেকে দেখবি অবজারভেশনটা। আর এর ভেলোসিটি কত থাকবে? সি এই থাকবে ভেলোসিটি। লাইটের ভেলোসিটি যে কোনো ডিরেকশনে সেমই থাকবে, সি এই থাকবে। এটা তো আমরা লিখে নিছি, কনসিডারেই লিখে নিছি প্রথম। ওকে, প্রথমে লাইটের ভেলোসিটি সব জায়গায় সব ডিরেকশনে কি থাকবে? সেম থাকবে। তাহলে দেখ এই বরাবর লাইটটা যাইতেছে, এবং এবার দূরত্বটা তাহলে কি দিয়ে বের করবো? এটা দিয়ে বের করবো না, এই সূত্র দিয়ে কি করব? দূরত্ব বের করবো, ডিসটেন্স বের করবো। এতক্ষণ কিন্তু ডাইরেক্ট সিটি বা মাইনাস সিটি লিখছি, এক্স প্রাইম ইকুয়াল টু সিটি লিখছি এক নাম্বার ইভেন্টের ক্ষেত্রে, দুই নাম্বার ইভেন্টের ক্ষেত্রে এক্স প্রাইম ইকুয়াল টু মাইনাস সিটি লিখছি। ওকে, সিটি প্রাইম। এইবার ক্ষেত্রে কিন্তু কি চেঞ্জ হয়ে গেছে, এমন করে যাবে, তার মানে এটা মাইনাস এটা হবে, এটা মাইনাস এটা হবে, এটা মাইনাস এটা হবে। ওকে, সো আমাদের ক্ষেত্রে কি আসলো? তাহলে এখান থেকে লিখতে পারি আমরা ডি ইকুয়াল টু আসবে রুট ওভার, ওকে, এক্স প্রাইম এক্স প্রাইম এক্স প্রাইম মাইনাস এক্স তার স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম মাইনাস ওয়াই তার স্কোয়ার প্লাস জেড প্রাইম মাইনাস জেড তার কি স্কোয়ার। ওকে, তো যদি মান বসায় দেশ, তাহলে হচ্ছে এক্স প্রাইমের মান মাইনাস এ ভি টি তার হচ্ছে স্কোয়ার প্লাস তারটা এক্স এর মান 0, এগুলা হচ্ছে মান 0 বসা। ওয়াই প্রাইমের মান আসলো হচ্ছে সিটি তার স্কোয়ার, আর জেড এর সবকিছু 0 তার স্কোয়ার। অর্থাৎ এখান থেকে সুতরাং ডি স্কোয়ার ইকুয়াল টু আসলো হচ্ছে এ স্কোয়ার ভি স্কোয়ার টি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার টি স্কোয়ার। ওকে, এবার তাহলে এই দূরত্বটা কি হবে? এটার ভেলোসিটি কি ছিল? সি, আর এটা কত টাইমে যাবে? টি প্রাইম টাইমে। তাহলে হচ্ছে ডি এর মান কত হবে? সিটি। তাহলে সি টি প্রাইম তার কি হচ্ছে স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার টি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টি স্কোয়ার। ওকে, এটা তো কি বললাম যে সব ডিরেকশনে কি থাকবে? ভেলোসিটি সেম থাকবে। তাহলে সি টি প্রাইম বসাই দিলাম। ওকে, বি ইকুয়াল টু হচ্ছে সিটি। তাহলে এখান থেকে আসলে আমাদের হচ্ছে সি স্কোয়ার টি প্রাইম স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার টি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার টি স্কোয়ার। ওকে, এবার টি প্রাইমের মান কত বলতো? টি প্রাইমের মান এফ টি। তাহলে হচ্ছে সি স্কোয়ার এফ স্কোয়ার টি স্কোয়ার। ওকে, ইকুয়াল টু আসলো এ স্কোয়ার বি স্কোয়ার টি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার টি স্কোয়ার। তাহলে টি স্কোয়ার সব জায়গা থেকে কেটে গেল, তাহলে আসলো সি স্কোয়ার এফ স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার হচ্ছে দিলাম। ওকে, তাহলে সব ইকুয়েশন বের হয়ে গেছে, এবার আমাদের কনস্ট্যান্ট গুলা বের হয়ে যাবে। লিখেন, শেষ আমাদের কাজ, এইটুকুই ছিল। এবার এই যে তিনটে ইকুয়েশন আছে, ইকুয়েশন 2, ইকুয়েশন 3 আর ইকুয়েশন হচ্ছে 4। এই কয়টা ইকুয়েশন থেকে কি করব আমরা? আচ্ছা, কনস্ট্যান্ট গুলোর মান বের করে নেব, এ এর মান বের করব, ডি এর মান বের করব, এই এর মান। তাহলে সুবিধা মতো করি, যে এটা ইকুয়েশন আর এটা ইকুয়েশন সেম দেখতে লাগতেছে, তাহলে এই দুটোকে যোগ করে দিই। ওকে, ইকুয়েশন 2 প্লাস ইকুয়েশন 3 করে দিই। ইকুয়েশন 2 প্লাস 3 করলে পাবো আমরা আচ্ছা ডিসি স্কোয়ার প্লাস সি এফ মাইনাস ডিসি স্কোয়ার প্লাস সি এফ যোগ করে দিতেছি, এইদিকে পাচ্ছি হচ্ছে
এসি মাইনাস এবি, আর এদিকে পাচ্ছি আমরা প্লাস এসি প্লাস এবি। তারপরে কি কি কাটা যাচ্ছে, ডিসি স্কয়ার কেটে যাচ্ছে, আর এদিকে কাটা যাচ্ছে হচ্ছে এবি, এবি কেটে যাচ্ছে। সো এখান থেকে পাই আমরা 2cf ইকুয়াল টু হচ্ছে 2ac। তাহলে সিসি কাটলো, এখান থেকে পাই a ইকুয়াল টু f। বাহ, এটা হচ্ছে 5 নম্বর। তাহলে তো আরো সোজা হয়, তিনটে ইকুয়েশনের মধ্যে আরো দুইটা ইকুয়েশন, দুটো কনস্ট্যান্ট কি হলো সমান হয়, a কনস্ট্যান্ট f কনস্ট্যান্টের সমান। তো এটা সমান হলো, এটার মান আমি কি করি 4 নাম্বার ইকুয়েশনে বসাই দিই। তাহলে 4 নাম্বার ইকুয়েশনে বসাই দিয়ে ওখান থেকে a বা f এর মান বের করে নিই। ওকে, পুট a is equal to a in equation 4। 4 নাম্বার ইকুয়েশনে যদি বসাই দিই তাহলে কি পাচ্ছি আমরা, c স্কয়ার a স্কয়ার ইকুয়াল টু পাবো হচ্ছে a স্কয়ার b স্কয়ার প্লাস হচ্ছে c স্কয়ার। তো এখান থেকে আমি যদি a স্কয়ার কমন নেই, a স্কয়ার কমন নিলে আসলো c স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কত আসলো, c স্কয়ার। তাহলে এখান থেকে আসলো a স্কয়ার ইকুয়াল টু আসলো c স্কয়ার বাই c স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এখান থেকে যদি আমি a স্কয়ার কমন নেই, এখান থেকে আসবে 1 বাই 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। তো এখান থেকে আসলো a ইকুয়াল টু আসবে 1 বাই রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। আর a ইকুয়াল টু কিসের সমান, আবার f এর সমান। তাহলে দুইটা কনস্ট্যান্টের মান বের হয়, a আর f এর মান বের হয়। আর একটাই কনস্ট্যান্ট বাকি আছে, সেটা হচ্ছে d। তাহলে d কনস্ট্যান্টের মান বের করে নিই, তাহলেই হয়। ওকে, তাহলে d যে কোনো জায়গা থেকে বের করে নিই, d কোথায় আছে, সাপোজ এইটাই বসাই দিলেও d এর মান পাওয়া যাবে, যে কোনো একটাই বসাই দিলে d এর মান পাওয়া যাবে। ওকে, তাহলে ফ্রম ইকুয়েশন 3, ইকুয়েশন 3 তে আমরা কি বলি, d এর মান বের করব। তো তাহলে মাইনাস dc স্কয়ার প্লাস cf, তাহলে c f এর জায়গায় a বসাচ্ছি, এখানে কি পড়ে থাকবে ac প্লাস a v। তাহলে এখানে ac ac কেটে যাবে, তাহলে এখান থেকে আসবে হচ্ছে আর d এর মান বের করতে লাগবে। তো তাহলে আসতেছে হচ্ছে d ইকুয়াল টু আসতেছে মাইনাস v বাই c স্কয়ার ইনটু a। সো এর মান বসাই দিয়ে d এর মান আসবে মাইনাস, এর মান হচ্ছে এটা, তাহলে v বাই c স্কয়ার বাই হচ্ছে রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই, এটা আসলে হচ্ছে d এর মান। সব কনস্ট্যান্ট গুলোর মান বের হয়ে গেল। ওকে, সব কনস্ট্যান্ট গুলো লিখে নিন। ওকে, এই কনস্ট্যান্ট গুলোর মান এবার কি করবি তোরা, ট্রান্সফরমেশন ইকুয়েশনে বসায় দিবি, মানে যেটা আমাদের টার্গেট ছিল, অর্থাৎ ইকুয়েশন বি নাম্বার দিছিলাম না, সেট অফ ইকুয়েশন বি, ওইখানে বসায় দিই সবগুলো কনস্ট্যান্টের মান বসায়, তাহলে আমাদের কাজ শেষ।
তাহলে এই সবগুলা কি করবি, ইকুয়েশন বিতে বসাই দিবি। তাহলে from set of equation b, তাহলে x প্রাইম ইকুয়াল টু কি ছিল, a ইনটু ওকে x মাইনাস bt। তাহলে এর মান কোথায় আমরা পাইলাম, এর মান এটা পাইলাম। ওকে, তাহলে আমাদের দাঁড়াইলো x মাইনাস bt, আর এর মান হচ্ছে পাইলাম √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। y প্রাইম এর মান কত ছিল y, z প্রাইম এর মান কত ছিল হচ্ছে z, সেট এতে। আর t প্রাইম এর মান ছিল হচ্ছে t প্রাইম, t প্রাইমে কি ছিল dx প্লাস ft, এটা ছিল না dx প্লাস ft। তাহলে মান বসাই দেই, b এর মান এটা পাইলাম, তাহলে মাইনাস v বাই c স্কয়ার x বাই √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার প্লাস f, f এর মান এটা √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার ইনটু কি হচ্ছে t। সো এটাকে যদি আমি ভালো করে লিখি একটু, তাহলে কি পাচ্ছি আমি, মাইনাস v বাই c স্কয়ার ইনটু x, ও এটা কমন যায়, তাহলে এটা একবার লিখি, মাইনাস v বাই c স্কয়ার x প্লাস t বাই হচ্ছে √1 মাইনাস v স্কয়ার বাই, এটা আসলে t প্রাইম। তাহলে সাজানো একটু টি টাকে এইদিকে লিখি, দেখতে সুবিধা লাগে। তাহলে এটাই আসলে হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন। এটা তোরা এখন চিরজীবনের জন্য মুখস্থ করে না। ওকে, এই সেট অফ ইকুয়েশন কে কি বলি আমরা, লরেন্স ট্রান্সফরমেশন। ওকে, যদি তাহলে সাজায় লিখি, মুখস্থ করে লিখবি। ওকে, সাজায় লিখতেছি, x প্রাইম ইকুয়াল টু একটা হচ্ছে x মাইনাস vt বাই √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, y প্রাইম ইকুয়াল টু y, z প্রাইম ইকুয়াল টু z, আর হচ্ছে t প্রাইম ইকুয়াল টু t মাইনাস v বাই c স্কয়ার x বাই হচ্ছে √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এটা কি হলো, দিস ইকুয়েশন আর নোন অ্যাজ, দিস equations are known as Lorentz transformation meson equation. Okay, তাহলে এগুলা হলো লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন। লাগে এটা কিন্তু মুখস্থ করতে লাগবে। ওকে, সুরাজ লেখা আছে, মারিয়া, মারিয়া তোদের বাড়ি কোথায় রে? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ কোথায় মারিয়া? মুর্শিদাবাদ থেকে তো আরো অনেকেই পড়ে আমার কাছে।
দমকলের এখানে তোদের তোদের ওইখানে আমি মুর্শিদাবাদে যেইবারই যাই, তোদের ওইখানকার না মিষ্টির আলাদা একটা ফ্লেভার আছে, আলাদা টেস্ট আছে তো মুর্শিদাবাদে। আমার ভালো লাগে তোদের ওখানে মসজিদ গুলা এত সুন্দর সুন্দর, ঠিক আছে, ঘুরতে আলাদাই মজা একটা। অরিজিৎ সিং এর বাড়ি ওইখান থেকে অনেক দূর রে। অরিজিৎ মুর্শিদাবাদেই বাড়ি, বাট ওনার বাড়ি আরো অনেকটাই দূর। সিরাজ। দমকলের ওইখানে আমার একটা বন্ধুর বাড়ি আছে, ও এখন পিএইচডি করতেছে, যাদবপুর থেকেই করতেছে। যাই হোক, আমি না তোদের ওইখানে আহ মানে মুর্শিদাবাদের এই বহরমপুরের ওইখানে, বহরমপুর বলতে ইয়ার ওইখানের কথা বলতেছি, ঘোরার জায়গাগুলোর মধ্যে একটা জায়গা, আরে মমতা যেটা বানাইছে ওটার নাম কি জান, মতিঝিল। হ্যাঁ, মতিঝিলের যে পার্কটা বানাইছে ওর পাশে একটা পুরানা মসজিদ আছে, ওটা দেখছিস কি দেখিস নি? একদম ভাঙ্গার ভাঙ্গা মতো মসজিদ, খালি ওই নামাজ পড়ার জায়গাটাই ভালো আছে, বাকি সব তো একদম ভেঙে গেছে। ওই মসজিদের সামন যদি যাইস আর কি, ওই মসজিদের সামন দিয়ে যায় দেখবি যে কিছু নারকেলের গাছ সুপারির গাছ আছে, যায় একদম ওই ঝিলটা পাওয়া যায়, ওই জায়গাটা আমার বেস্ট লাগছে সব থেকে আর কি, ঠিক আছে। তাছাড়াও কাটারা মসজিদ তো ওখানে ভিড় বেশি থাকে, ওই জন্য বেশি ভালো লাগে না, সবসময় লোক থাকে। বাট ওই পুরানো একটা মসজিদ আমার ওটা সেই লাগছে মতিঝিলের। ওকে, এবার দেখ এই যে জিনিসটা বের করলাম না, এটাকে আমরা বলি লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন। হ্যাঁ, গেলে দেখিস একদম, যখন মতিঝিলে প্রবেশ করবি, নতুন পার্কটার কথা বলতেছি, নতুন পার্কটা করার সময় হাতের বাঁ দিকে পাবি একদম পুরানো একটা মসজিদ, ওই জায়গাটা যাইস। যাই, এটা কি আসলে হচ্ছে আমাদের লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন। সুরাজ আলিপুর আর গুজরাট চিনিস? ওকে, আমি তো যখন থেকে নিজের টাকা পয়সা রোজগার করা শুরু করছি, মোটামুটি আমি গ্রাজুয়েশন থেকে, তখন থেকে তো ঘুরতে ঘুরতে আমার প্রায় ইন্ডিয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, সব জায়গায় প্রায়। এখনো যদিও এই পাশটা ঘোরা হয়নি, উত্তরাখণ্ডের ওই পাশটা যাওয়া হয়নি এখনো, বাট বাকি এই পাশের তো কমপ্লিট। মানে লোয়ার এই পাশের ইন্ডিয়া একদম চেন্নাই থেকে শুরু করে সমুদ্রের কোস্টাল এরিয়া যেটা আছে, পুরা কোস্টাল এরিয়া এই দিক দিয়ে ওয়েস্ট বেঙ্গল হয়ে আসাম হয়ে এই পাশের নর্থ ইস্ট পুরা কমপ্লিট, ঠিক আছে, খালি ওই পাশটা এখনো যাওয়া হয়। তো যেটা বলতেছিলাম, এটা হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন। লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন পাওয়ার পর এই যে ইম্পর্টেন্ট একটা, দেখ দুইটার নিচে কি আছে, একটা আছে √1 - v²/c², এটাকে একটা স্পেশাল নাম দেই আমরা। ওকে, এটা স্পেশাল নাম দিয়েও অনেক বই লেখা থাকে, ওইটা হচ্ছে নাম হচ্ছে লেট গামা ইকুয়াল টু √1 - v²/c²। ওকে, এটাকে গামা দিয়ে লিখি। সুতরাং লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন বিজ্ঞান, লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশনস বিকামস, অনেক বইয়ে এটা দিয়ে মুখস্থ করে, মানে লেখা থাকে গামা ইন্টু এক্স মাইনাস ভিটি, এটা মুখস্থ করার সুবিধা। তারপরে হচ্ছে ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই, জেড প্রাইম ইকুয়াল টু জেড, এন্ড টি প্রাইম ইকুয়াল টু হবে হচ্ছে টি মাইনাস v², টি মাইনাস vx² ইন্টু। ওকে, এটা দিয়ে অনেকে মুখস্থ করে। ওকে, এবার তোরা এটা লিখবি এবং আমাকে একটা কথা বলবি যে এই গামার মান এক্সপ্রেশনটা দেখলি, গামা ইকুয়াল টু 1/1 - v²/c², এইটাকে, এটার মান কি একের থেকে বড় হবে না একের থেকে ছোট হবে, এটা তোরা আমাকে বলবি। এন্ড এটাকে আরো একটা জিনিস ধরে, আমি ওইটাও লিখে দিই, অনেক বই এটাকে ধরে বিটা ইকুয়াল টু v/c। ওকে, বিটাকে কি ধরে v/c,
তাহলে এটাকে এমন করেও লিখতে পারিস, অনেকেই লেখে 1 টি প্রাইম ইকুয়াল টু লেখা হচ্ছে গামা ইন্টু টি মাইনাস বিটাকে ভি বাই সি হবে। তাহলে হচ্ছে বিটা এক্স বাই কি হবে সি, এমন করে লেখ। এটাও অনেকে ইউজ করে। তাহলে তোরা আমাকে একটা উত্তর দিবি যে গামার মান একের থেকে বড় হবে না ছোট হবে না কি হবে। তোরা ডিসেম্বরে কোচবিহারে চলে আয়, বুঝছিস? আমরা ফিজিবিজির থেকে ডিসেম্বরে ঘুরতে যাচ্ছি, একদিনের ট্রিপ থাকবে, 1 নাইট 2 ডেজ, চলে আসবে। বল এবার গামার মান কি হবে, একের থেকে বড় হবে না ছোট হবে, যেটা হবে বল। প্রায় এক মানে কি একের থেকে বড় না ছোট? আমি জিজ্ঞেস করছি লেস দেন 1 অর গ্রেটার দেন 1। ওকে, একের থেকে বড়, ভেরি গুড। এইটাই তোদের কিন্তু মাথায় রাখতে রাখবে। এইটা মাথায় রেখে আমরা এর পরে যেগুলো লেকচার করব, লেন্থ কন্ট্রাকশন, ঠিক আছে, টাইম ডাইলেশন, সাইমেলটেনিটিভিটি, ঠিক আছে, যত কিছু ডিসকাস করবো আমরা এটা বারবার ইউজ করবো। তাহলে মনে রেখে সোয়া আমরা বুঝিছি ভি বাই সি এর মান কি হচ্ছে লেস দেন 1। ভি বাই সি এর মান যদি লেস দেন 1 হয় তাহলে একের থেকে কিছু একটা বিয়োগ যাচ্ছে, মানে এটা আরো ছোট হচ্ছে। এবার একের থেকে ছোট জিনিসটা ভাগ করতেছিস, তার মানে কি হচ্ছে একের থেকে বড় হবে। তাহলে দেখিস ভাইয়া গামা অলওয়েজ গ্রেটার দেন হচ্ছে কত হবে 1। ওকে, অলওয়েজ হবে। ভেলোসিটি হ্যাঁ সি এর সমান কোনোদিন হবে না। মনে রাখিস কোনো কিছুর ভেলোসিটি সি এর সমান হতে পারে না। এটা তোদের পরে এসটিআর যখন পড়াবো সেদিনকে অফলাইনের ব্যাচে অনেকে জিজ্ঞেস করতেছিল, এটা তোদের এখন নাই, পরবর্তীতে যখন পড়াবো না এটা গ্রাফ আছে, গ্রাফ দিয়ে বোঝাবো যে কোনোদিন কোনো কিছুর ভেলোসিটি সি এর সমান হতেই পারে না। ওকে, যদি এবার লাইটের ভেলোসিটি তখন তো লাইট হয়ে আসবে, বাট কোনো ম্যাটেরিয়ালের ভেলোসিটি সি এর সমান হতেই পারে না। ওকে, লাইট বা ফোটন হতে পারে, ওটা তো আলাদা, বাট এমনি ম্যাটেরিয়ালের মধ্যে সম্ভব। ওকে, তাহলে ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন কি হবে না নাও, ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন, ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন। শোন, ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশনের সময় একটাই মনে রাখবে, ইনভার্স মানে কি। তোদের না এটা অনেকেই বুঝিস না, এটা বোঝাই দিই। তোরা একটা জিনিস দেখ যে এটা আমাদের এস ফ্রেম আছে, মারিয়া দেখ একটু এদিকে, আর এটা হচ্ছে এস প্রাইম ফ্রেম আছে। ওকে, এবার এটার ভেলোসিটি কি থাকে হচ্ছে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকে, এটা এই দিকে মুভ করতেছে। এবার ভালো করে দেখ একটা জিনিস, আমরা বারবার কি করতেছি, এটার কোঅর্ডিনেট কি কি নিচ্ছি এক্স কমা ওয়াই কমা জেড কমা টি, আর এটার কোঅর্ডিনেট কি নিচ্ছি এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম টি প্রাইম। ওকে, এটা বুঝে নে তো। আমরা কি করি এক্স প্রাইম ইকুয়াল টু কি লিখলাম এক্স মাইনাস ভিটি ইনটু গামা। অর্থাৎ এটা মানে কি বলছে একবার ভালো করে, তুই এক্স ভি এক্স আর টি এর মান জানিস, অর্থাৎ এস ফ্রেম জানিস, এস ফ্রেম তোর কি হচ্ছে নোন ফ্রেম, তুই হচ্ছে এস প্রাইম ফ্রেমের মান বের করতেছিস। ওকে, আর তুই এস ফ্রেমের মান জানবি বলে এখান থেকে দেখতেছিস এটা এদিকে যাচ্ছে, আর এটা বসে বসে তুই কি করতেছিস সূত্র দিয়ে এটার মান বের করতেছিস। কিন্তু ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন মানে বস সবাই দেখিস এটা, ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন মানে তুই এইখানে বসে আছিস। ওকে, তুই এইখানে বসে আছিস, তাহলে তোর রেসপেক্টে এটার ভেলোসিটি কত, জিরো না?
তোর রেসপেক্টে এটা কি আছে, রেস্টে আছে। ক্লিয়ার? তোর রেসপেক্টে এটা রেস্টে আছে, মানে এইটা কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে না। ওকে, এস ফ্রেমটা তুই এইখানে বসে থাকলে এটা দেখবি এই দিকে যায়। যেমন তোরা কি দেখিস যে গাড়িতে বসে থাকলে গ্লাসগুলো কোন দিকে যায়, পিছনের দিকে যায়। ওকে, বাড়িয়া তো মুর্শিদাবাদ থেকে কলকাতা যাচ্ছি গাড়িতে করে, তাহলে কি দেখবি যে যখন এই গাড়িতে যাচ্ছিস গাছগুলো কোন দিকে যাচ্ছে, তোর পিছনের দিকে যাচ্ছে। অর্থাৎ এইখানে যখন দেখতেছিস এটা সামনে যাচ্ছে নর্মাল জিনিস, কিন্তু এইখানে বসলে দেখবি এটা পিছনের দিকে যাচ্ছে। অর্থাৎ যেখানে ভি আছে ভি এর জায়গায় কি করে দেয়, মাইনাস ভি করে দেয়। ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন বা ইনভার্স গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন একটাই জিনিস, সেটা ভি কে মাইনাস ভি করে দেয়। ওকে, তাহলে এখানে ভি কে মাইনাস ভি করে দেয়। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, গামা ইনটু এক্স মাইনাস ভি এর জায়গায় এটা বসালে তাহলে কি হবে, প্লাস ভি টি প্রাইম। ওকে, তারপরে y ইকুয়াল টু y প্রাইম, z ইকুয়াল টু z প্রাইম, t ইকুয়াল টু কি হবে তাহলে গামা ইনটু t প্রাইম মাইনাস মাইনাস প্লাস ভি এক্স প্রাইম বাই। ওকে, এটা গেল ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন। এবার তোরা মনে করছিস গামার, তোরা অনেকে বলতে পারিস যে গামার ওখানে চেঞ্জ হলো না কেন, গামার এখানে ভি এর জায়গায় মাইনাস ভি বসাইছি কিন্তু স্কয়ার আছে, মাইনাস ভি বসা প্লাস ভি বসা দুটাই কি সেম জিনিস। ওকে, এটা হচ্ছে ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন। লেখছিস তাহলে একটা প্রবলেম দেবো করতে, লেখা হইলে বলিস। ওকে, তাহলে একটা প্রবলেম করবো, প্রবলেমটা করে আজকের লেকচারটা আমরা শেষ করবো। এবার প্রবলেমটা সলভ করার আগে তোদেরকে না আমি একটা জিনিস বলি, যে আমি ক্লাসটাকে ভালো করে আগে কনক্লুড করি। শুরু করছিলাম কি দিয়ে, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে কিছু আমরা কি দেখলাম হচ্ছে ভুল দেখলাম, মানে মডিফাই করা দরকার পড়ছিল। কারণ গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে ম্যাক্সওয়েলস ইকুয়েশন আর নট ভ্যালিড, ওকে, আর নট ইনভ্যালিড, কিন্তু নিউটনস ল আর ইনভ্যালিড, সরি, হ্যাঁ, নিউটনস ল আর ইনভ্যালিড। ওকে, এবার দেখ ভালো করে, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে ম্যাক্সওয়েলস ইকুয়েশন স্যাটিসফাই করতেছে না, কিন্তু নিউটনস ল স্যাটিসফাই করতেছে। এবার আমরা বললাম যে এমন একটা ইকুয়েশন বানাই, ট্রান্সফরমেশন ইকুয়েশন, যেখানে গিয়া ম্যাক্সওয়েলস ইকুয়েশন কি হবে, ভ্যালিড হবে। এর জন্য আমরা একটা নতুন ট্রান্সফরমেশন ইকুয়েশন বানালাম, যেটাকে কি বললাম আমরা, লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন। এবার কথা হচ্ছে তাহলে কি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন একদম ভুল ছিল? কথা হচ্ছে না, এটার একটা প্রোভাইডেড আছে বা একটা ব্র্যাকেট আছে বা একটা কন্ডিশন আছে। কেমন কন্ডিশন? দেখ, নিউটনস ল যখনই ভ্যালিড বলতেছি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, নিউটনস ল বলতে হচ্ছে কি বোঝায়, ক্লাসিক্যাল মেকানিক্স বোঝায়। অর্থাৎ যেইখানে ভেলোসিটি কি থাকে, কম থাকে। ক্লাসিক্যাল মেকানিক্স মানে মনে রাখে যে ভেলোসিটি কি থাকবে, কম থাকবে। অর্থাৎ প্র্যাকটিক্যাল লাইফে যেমন দেখিস, বিরাট কোহলি সেই খেলতেছে, খেলা দেখতেছিস, তো বিরাট কোহলি যে ক্রিকেট বলটা মারতেছে বা বুমরা বা শামি এত সুন্দর বল করতেছে, বলের স্পিড কম থাকে। এখনকার ভারতে সব থেকে ভালো ট্রেন কি যাচ্ছে, বন্দে ভারত। বন্দে ভারতের স্পিড কত, 100 কিমি পার আওয়ার বেগ। সো এই যে এগুলা বেগের নিয়ে কথা বলতেছি না, 100 কিমি পার আওয়ার, 200 কিমি পার আওয়ার, 300 কিমি, 40, 50, এই ধরনের ভেলোসিটি গুলা অনেক কি হয়, কম ভেলোসিটি হয়, এগুলার মান খুবই কম। আর এইটাকেই বলা হয় ক্লাসিক্যাল ওয়ান। কিন্তু যখন এই ম্যাক্সওয়েলস ইকুয়েশন বলতেছিলাম, ম্যাক্সওয়েলস ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু ভেলোসিটি কি ছিল, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে খুব একটা বেশি স্পিড ছিল, লাইটের স্পিডের সমান স্পিড ছিল।
তার জন্য এই দুটি স্পিড নিয়ে একটু কি দেখা যায়, প্রবলেম দেখা যায়। সো দেখি যে যে লরেন্স ট্রান্সফরমেশন পাইলাম এগুলোর স্পিড যদি কমায় দেই আমরা, ওটা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনকে ডিসক্রাইব করতে পাই কি পাই না, এটা আমরা দেখার চেষ্টা করি। ওকে, যে ম্যাক্সওয়েলস ইকুয়েশন ঠিক আছে, লরেন্স ট্রান্সফরমেশন দিল, ওটার স্পিডও কি আছে বেশি, ভেলোসিটি বেশি, কিন্তু আমরা যদি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন দেখি তাহলে হচ্ছে নর্মাল লাইফে, ডেইলি লাইফে যেগুলো ঘটনা হয় ওগুলাই দেখবো, ক্লাসিক্যাল মেকানিক্স এর যেগুলো। তাহলে আমরা কি করি, চল সুবিধা হিসাবে কি করতেছি, বন্দে ভারত এক্সপ্রেস দিয়েছে ভেলোসিটি নিচ্ছি 100 কিমি/আওয়ার বেগে নিচ্ছি। ওকে, এবার যদি আমি 100 কিমি/আওয়ার বেগ নেই তাহলে কি আসতেছে বলতো, ধরে নে, ধরলাম এক্সাম্পল হিসাবে নিচ্ছি বন্দে ভারত ট্রেনের স্পিড কত ধরলাম, ট্রেনের ভেলোসিটি, বন্দে ভারত এক্সপ্রেসের ভেলোসিটি 100 কিমি/আওয়ার, মানে এটা মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে কি হবে, 100 ইন্টু 1000 বাই আওয়ার, মানে হচ্ছে 3600 সেকেন্ড। ওকে, 60 36 ওকে, এটা গেল। এবার দেখ তাহলে কি হচ্ছে, দেখ ভালো করে, এটা গেল, এটা কাটলাম, তাহলে কি পড়ে থাকলো হচ্ছে 1000/36, মানে মোটামুটি হচ্ছে কত আসবে, 3 দিয়ে করলে 3, মানে এমন আসবে, এই টাইপের কিছু আসবে, 27-28 টাইপের কিছু আসবে, এত মিটার পার সেকেন্ড ভেলোসিটি আসবে। তাহলে দেখ এইটা সি এর রেসপেক্টে কত কম, which is very 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 less than 3 into 10 to the power 8 meter per second. Okay, so for classical one, velocity is very low compared to EM wave velocity. That is v very very less than c, অর্থাৎ v by c এর মান কি হচ্ছে, very very less than কত, less than equal to 1. ওকে, তো দেখ আমাদের কি পাই, এটাকে যদি আমরা একটু ডেসক্রাইব করার চেষ্টা করি, আমি একদিকে লিখতেছি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, একদিকে লিখতেছি আমি লরেন্স ট্রান্সফরমেশন। ওকে, তাহলে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে x প্রাইম ইকুয়াল টু কি ছিল, x মাইনাস vt, আর লরেন্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কি হচ্ছে, x প্রাইম ইকুয়াল টু পাইলাম আমি x মাইনাস vt বাই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এবার দেখ for v by c very very less than 1 ডেইলি লাইফের ক্ষেত্রে, অর্থাৎ লো ভেলোসিটি ওয়ার্ল্ডের ক্ষেত্রে এটা ভেরি ভেরি লেস দেন 1, তাহলে এটার মান খুবই কম হচ্ছে। তাহলে দেখ v এর মান কম, c এর মান অনেক বেশি, তাহলে এদের ভাগফল অনেক কম, আরো স্কয়ার করলে তো আরো কম, ছোট স্কয়ার করলে আরো কম। তাহলে ওটার জন্য একের থেকে বাদ দিস, তাহলে এটাকে একের রেসপেক্টে কি ধরতে পারি আমরা, নেগলেক্ট করে দিতে পারি, নাল করে দিতে। তাহলে একের রেসপেক্টে যদি নেগলেক্ট করি সেটা কত আসবে, 0 আসবে। সুতরাং x প্রাইম ইকুয়াল টু কত আসবে, x মাইনাস vt আসবে। দেখ 1 এর সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু 1 এর সাপেক্ষে এটাকে কি করলাম আমরা, নেগলেক্ট করলাম। তাহলে দেখ গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে কি ছিল, x প্রাইম ইকুয়াল টু x মাইনাস vt, লরেন্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এটা ছিল ঠিকই, কিন্তু লো ভেলোসিটি ওয়ার্ল্ডের ক্ষেত্রে আবার কি হলো, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের মতোই হয়। ক্লিয়ার আছে? অর্থাৎ আমাদের গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনও ঠিক আছে, কিন্তু ও লো ভেলোসিটির জন্য ঠিক আছে, ও হাই ভেলোসিটির জন্য কি নাই, ঠিক নাই। ওই জন্য ও লো ভেলোসিটি ওয়ার্ল্ডের, অর্থাৎ ক্লাসিক্যাল মেকানিক্সের নিউটনস লকে ভ্যালিড করছে, কিন্তু ম্যাক্সওয়েলস ইকুয়েশনে যেহেতু ভেলোসিটি বেশি ছিল, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটি, তার জন্য গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ম্যাক্সওয়েলস ইকুয়েশনকে ভ্যালিড করতে। ওকে, ও লরেন্স ট্রান্সফরমেশনকে কি করতেছে, ভ্যালিড করতেছে। ক্লিয়ার আছে? লরেন্স ট্রান্সফরমেশনে তাহলে কি হচ্ছে, ইনভেরিয়েন্ট আছে, হচ্ছে কি হচ্ছে আমাদের ম্যাক্সওয়েলস ইকুয়েশন। ওকে, এটা জিনিস ক্লিয়ার ভাবে বুঝে নিস। তো এটা হচ্ছে প্রোভাইড। এবার টি এরটাও দেখি তো, টি এর ক্ষেত্রে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের ক্ষেত্রে টি কি ছিল, সেম ছিল। ওকে, তাহলে যা y প্রাইম ইকুয়াল টু y, z প্রাইম ইকুয়াল টু z, এটা লিখলাম না, এটার ক্ষেত্রে y প্রাইম ইকুয়াল টু y, z প্রাইম ইকুয়াল টু z, এটা তো জানি। এবার আমরা টি দিয়ে একটু ডিসকাস, এটার ক্ষেত্রে টি প্রাইম ইকুয়াল টু কিসের সমান ছিল, টি এর সমান ছিল। ওকে,
এটার একটা কি ছিল টি প্রাইম ইকুয়াল টু হচ্ছে টি মাইনাস ভি বাই টি স্কয়ার ইনটু এক্স বাই হচ্ছে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। ওকে, তাহলে ফর ভি বাই সি ডেরিভেটিভ লেস দ্যান 1 এটার ক্ষেত্রে কি হচ্ছে ভালো করে দেখতে একটু। নিচেরটা তো একের রেসপেক্ট এটা রেগুলেট করবি, আর এইটার ক্ষেত্রে কন্ডিশন দেখ ভালো করে। ভি এর মান ছোট, সি এর মান বড়, সি কে আবার স্কয়ার করে দিছিস, বড় জিনিসের স্কয়ার আরো বড় হবে, তাহলে ছোট বাই বড় স্কয়ার দিয়ে ভাগ করলে এটা কি হবে, একদম ভেনিশ হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। তাহলে এটাও জিরো হলো, এটাও জিরো হলো, তাহলে ওভারঅল কি করে থাকলো, টি প্রাইম ইকুয়াল টু কি করে থাকলো, টি এর সমান। অর্থাৎ লো ভেলোসিটি ওয়ার্ল্ডের ক্ষেত্রে লরেন্স ট্রান্সফরমেশনে কি দিল, গেলিলিয়ান ট্রান্সফরমেশন দিল। বুঝছিস তাহলে লরেন্স ট্রান্সফরমেশনে কি হলো, গেলিলিয়ান ট্রান্সফরমেশন। ওকে, ওকে, তার মানে সবাই ঠিক আছে, গ্যালিলিয়ারও ঠিক আছে, কিন্তু গ্যালিলিয়ান লো ভেলোসিটি ওয়ার্ল্ডের ক্ষেত্রে ঠিক আছে। ওকে, এটা লেখা আর নোট দিয়ে কয়টা কথা লেখা পুরো ক্লাসের সামারি হয়ে যাবে যে নিউটনস ল, নিউটনস ল ইজ ইনভেরিয়েন্ট আন্ডার গ্যালিলিয়ান transformation, but does not invariant under Lorentz transformation. কারণটা নিউটন সোলার ক্ষেত্রে ভেলোসিটি অত বেশি না, and Maxwell's equation are invariant under Lorentz transformation, but does not invariant under Galilean transformation. Okay, এটা হচ্ছে পুরা ঘটনা, পুরা হিস্ট্রি, পুরা সব পর্যালোচনা, ঠিক আছে। এটা তোদের পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো দেখ x প্রাইম স্কয়ার প্লাস y প্রাইম স্কয়ার প্লাস z প্রাইম স্কয়ার মাইনাস স্কয়ার t প্রাইম স্কয়ার is invariant under Lorentz transformation. T prime টা আছে, T prime এটা T prime তার স্কয়ার কিন্তু, তার মানে তোদের কি দেখাইতে লাগবে, বস আমি বোঝাই দিচ্ছি, তারপরে তোরা অঙ্কটা নিজে করবি। তোদের দেখাইতে লাগবে হচ্ছে we have to, তোদের কি দেখাইতে লাগবে বলতো, x প্রাইম স্কয়ার প্লাস y প্রাইম স্কয়ার প্লাস z প্রাইম স্কয়ার মাইনাস c স্কয়ার t প্রাইম স্কয়ার ইকুয়াল টু দেখাইতে লাগবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস c স্কয়ার
পি স্কোয়ার, এটা হচ্ছে দেখাই দিলাম। অর্থাৎ তোরা কি করবি, প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখবি, লিখে এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস জেড প্রাইম স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি প্রাইম স্কোয়ার, এটা লিখবি। তারপরে মান বসাবি, আন্ডার লরেন্স ট্রান্সফরমেশন বলছে। তাহলে লরেন্স ট্রান্সফরমেশনের মান কত ছিল দেখ, এক্স প্রাইমের মান কত, গামা ইনটু এক্স মাইনাস ভিটি, তার কি হচ্ছে স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার করবি, প্লাস ওয়াই প্রাইম ইকুয়াল টু কত, ওয়াই স্কোয়ার, প্লাস জেড প্রাইম ইকুয়াল টু কত, জেড স্কোয়ার, প্লাস টি প্রাইম ইকুয়াল টু কত, গামা ইনটু টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার, তার কি হচ্ছে স্কোয়ার। এটা পুরোটা কি করবি, ক্যালকুলেশন করবি। এবার ক্যালকুলেশন করে দেখাবি এটা আসবে, দেখাবি যে হচ্ছে এটা আসবে, লাস্টে এটা সিম্পলিফাই করবি, সিম্পলিফাই করে দেখবি এটা আসবে। ওকে, সিম্পলিফাই করবি, সিম্পলিফাই করে এটা আবার সিম্পলিফাই করতে হবে। ওকে, এই সিম্পলিফাইটা তোরা বাড়িতে করবি, বাড়িতে কইরা গ্রুপে পাঠায় দিবি। ওকে, আমি চেক করব দেখি কার কার হয়। আজকের লেকচার এইটুকু ছিল। তারপরে তোদের মনে রাখবি সানডে সকালবেলা 8টায় ক্লাস। ওকে, সন্ধ্যাবেলা পাবিস না, সকালবেলা 8টায় সানডে ক্লাস হবে, ওইখানে বাকি জিনিসগুলো দেখবো। লরেন্স ট্রান্সফরমেশন শিখলাম, এবার লরেন্স ট্রান্সফরমেশন থেকে বাকি আমাদের কি করতে লাগবে, বাকি যেগুলাই আমাদের থিওরি গুলো ডেভেলপ করতে লাগবে। যেমন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখ, লরেন্স ট্রান্সফরমেশন তো পজিশন দেখলাম আমরা, গ্যালিলিওতে মনে আছে প্রথমে পজিশন করছি, তারপরে ভেলোসিটি করছি, তারপরে অ্যাক্সিলারেশন করছি। এইখানে শুধু পজিশন করলাম আজকে, এরপর ভেলোসিটি করবো, তারপরে অ্যাক্সিলারেশন করবো, তারপরে ওগুলার কি দেখবো, অ্যাপ্লিকেশন দেখবো, বিভিন্ন উদাহরণ সহকারে অ্যাপ্লিকেশন গুলো দেখবো। ওগুলো আমরা কি করবো হচ্ছে সানডে করবো। আর এটা সলভ করবি, সলভ করে এটা আসবে, আসার পর আমাকে পাঠায় দিস। ওকে, চল, এটা কিছুই না, খালি এটাকে সলভ করতে থাকবি, ইকুয়েশন সলভ করে চলে আসবে। আর এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আজকে এটা নর্মাল জিনিস রাখতেছে, তোদের যখন মোটামুটি ফিফথ সেমে উঠবি না, তখন আমার এসটিআর আছে, তখন এটা পড়াবো, এটার থেকেই দেখবি তোদের এমন কিছু শেখাবো, সেদিনকে মাথা মানে ব্লো হয়ে যাবে। ঠিক আছে, এত কিছু এই ইকুয়েশনটার মধ্যে ফিজিক্যাল মানে আছে, পরে একদিন শিখবো, এখন তোরা শুধু ম্যাথামেটিক্যাল এটা শিখ। ওকে, চল টাটা, ভালো থাকিস, পরের তাহলে সানডে আবার দেখা হচ্ছে, টাটা।